বান্ধবীদের সাথে বাজি ধরে প্রিন্সিপাল স্যারের ক্যাপ চুরি করেছিলাম। আজকে গার্ডিয়ান মিটিংয়ে আব্বু ওই ক্যাপ পরে এসছে। ভয়ে আমার অন্তরাত্মা কাঁপছে, বুক ধুকপুক ধুকপুক করছে। মনে হচ্ছে হাড়টা এক্ষুনি বের হয়ে আসতে চাইছে আমার। আমাকে চিল্লিয়ে বলছে, এবার অন্তত তোর ভেতর থেকে বের হয়ে আসতে দে, ঢেউ অনেক হয়েছে, আর না। তোর এই দস্যি পড়ার জন্যে আমি আর এত জোরে জোরে লাফাতে পারবো না। অনেক স্যাররা ইতিমধ্যে মিটিং রুমে ঢুকে পড়েছে। ঢেউ পারছে না তার বাবাকে কিছু বলতে, আর না পারছে ডাক দিতে। প্রিন্সিপাল স্যার একটু পরে এসে মিটিং রুমে প্রবেশ করবে। এসে যদি দেখতে পায় ওনার ক্যাপ ঢেউয়ের বাবার মাথায়, তাহলে কি কাণ্ড ঘটবে। ক্যাপ চিনতে বেশি টাইম লাগবে না, কারণ ক্যাপের সামনে একটা লঘু আছে। এই ক্যাপ নিয়ে সে যে কি হুলুস তুলুস কাণ্ড ঘটেছিল কলেজে। ক্যাপটা স্যারের অনেক পছন্দের। ঢেউ যেদিন ক্যাপ চুরি করেছিল সেদিন পুরো কলেজে তোলপাড় হয়ে গেছিল ক্যাপ খুঁজতে, কিন্তু পাওয়া যায়নি। পাবে কি করে? হারিয়ে যাওয়া জিনিস খুঁজে পাওয়া যায়, কিন্তু কেউ যদি ইচ্ছে করে লুকিয়ে রাখে তাহলে সেই জিনিস খুঁজে পাওয়া বড্ড কঠিন কাজ। ঢেউ মোটেও ভাবেনি এই একটা সামান্য ক্যাপ নিয়ে এত বড় ঘটনা ঘটে যাবে। ভেবেছিল পরের দিন ফেরত দিয়ে দিবে কোনো একটা কিছু বলে, কিন্তু পরিস্থিতি দেখে একদম চুপ হয়ে যায়। বান্ধবীদের খপ্পরে পড়ে এমন দুর্ভোগ পোহাতে হবে ঢেউ তা কল্পনাতেও আনেনি। আজকে সেকেন্ড ইয়ারের সকল স্টুডেন্টদের গার্জিয়ানকে ডাকা হয়েছে। কয়েকদিন পর তাদের টেস্ট এক্সাম, এই নিয়ে আলোচনা হবে। আর ফাইনাল এক্সামেরও বেশি দিন বাকি নেই। রীতিমতো সকলের গার্জিয়ানই উপস্থিত হয়েছে মিটিং রুমে, বসে আছে। সেখানে ঢেউয়ের বাবাও উপস্থিত হয়েছে। ঢেউ ক্লাসরুমে হাই বেঞ্চের উপর বসে বসে তখন পা দুলিয়ে আড্ডা দিচ্ছে আর বাদাম খাচ্ছে। হাই বেঞ্চের উপর বসার দুঃসাহসিকতা আজ দেখিয়েছে, কারণ এদিকটায় এখন আর কেউ আসবে না। টিফিন টাইম চলছে আর সব টিচাররা ও আজ মিটিং নিয়ে ব্যস্ত, তাই ঢেউ মনের আনন্দে বান্ধবীদের সাথে আড্ডা দিচ্ছে। ঢেউ তার বাবাকে বাড়িতে বলে এসেছিল যথাসময়ে যেন কলেজে পৌঁছে যায়, তবু তার বাবা জানায় পৌঁছে যাবে। কলেজে এসে আর দেখা হয়নি বাবার সাথে, তাই জানেও না কি ভয়ানক কাণ্ড ঘটে গেছে। এমন সময় ভয়াবহ খবর নিয়ে হাজির হয়েছে ঢেউয়ের বান্ধবী ইমা। ক্লাসরুমে এসে হাঁপাতে হাঁপাতে বলে, দোস্ত তুই এখানে বসে চিল করছিস, অন্যদিকে গিয়ে দেখ কি কাণ্ড ঘটেছে। তো চিল এখনই কাবু হয়ে আকাশে কা কা করে উড়ে চলে যাবে। ঢেউ ব্রুকুচকে ইমার দিকে তাকিয়ে থাকে। কি বলছে কিছুই মাথায় ঢুকছে না। নিশি জিজ্ঞেস করে, কেন রে? আমাদের ঢেউরা আজ খবর আছে। ঢেউ লাফ দিয়ে হাই বেঞ্চের থেকে নেমে পড়ে। স্যাররা দেখে ফেলেছে নাকি সে যে হাই বেঞ্চের উপর বসেছে। এদিক ওদিক তাকিয়ে দেখতে থাকে স্যার আসে নাকি কোথাও। আরে এদিক ওদিক কি দেখছিস? বাঁচতে চাইলে তাড়াতাড়ি মিটিং রুমে যা, আর হয়তো কিছুক্ষণ সময় বাকি আছে, তারপরে বোম ব্লাস্ট হবে। ঢেউ এবার কোমরে হাত রেখে বলে, যা বলবি সোজা সাপটা বল, কি বলছিস আগামাথা কিছুই বুঝতে পারছি না তো। হ্যাঁ তাই তো। ইমা কি বলছিস? কিছুই বুঝতে পারছি না। তোর বাপার ছেড়েও তো বাপকে ডেকেছে, আসবে না? শুধু আমার বাপ কেন, সবার বাপই এসেছে, তোর বাপও এসেছে। আমি ভাবলাম কি না কি হয়ে গেছে, যা সর সামনে থেকে। কিছুটা বিরক্ত নিয়ে বলে ওঠে। আরে বাপ, আমার পুরো কথাটা তো শোন আগে। ঢেউ একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, আচ্ছা ঠিক আছে, বল শুনি। তোর বাপ তোর চুরি করা প্রিন্সিপাল স্যারের ক্যাপ পরে আছে। একটু পরেই মুখোমুখি হবে দুজন। কি কাণ্ড চলবে ভাবতেই পারছিস? ইমার কথায় মুহূর্তের মধ্যে বিনা মেঘে বজ্রপাত ঘটে। হ্যাঁ দোস্ত, যা করার তাড়াতাড়ি কর, নয়তো তু তো গায়া। ঢেউ আর এক সেকেন্ড দেরি করেনি, এক দৌড়ে মিটিং রুমের সামনে এসে উপস্থিত হয়েছে। রুমের সামনে দারোয়ান দাঁড়িয়ে আছে। ঢেউ ঢুকতে চাইলে ঢুকতে দেয় না, কারণ 5 মিনিটের মধ্যে স্যাররা এসে উপস্থিত হবে। ঢেউ অনেক অনুরোধ করে কাজ হয় না। শেষে না পেরে জানালা দিয়ে উকিঝুঁকি দেয় যদি বাবা কাছাকাছি বসে। সময় যখন খারাপ যায় সকল দিক দিয়েই খারাপ যায়। এমন জায়গায় গিয়ে বসেছে না ঢেউ আস্তে করে ডাক দিলে শুনতে পারবে, আর না ইশারায় ডাকতে পারবে। দারোয়ানকে গিয়ে আবারও অনুরোধ করতে থাকে, হয় ঢেউকে ঢুকতে দিতে, নয়তো তার বাবাকে ডেকে দিতে, অনেক জরুরি। কয়েকবার আকুতি মিনতি করার পর দারোয়ানের মন কিছুটা নরম হয়। ঢেউ ভিতরে ঢুকতে দিবেন না, উনি ডেকে এনে দিচ্ছে জানালেন। ঢেউ যেন কিছুটা আশার আলো দেখতে পেল।
কিন্তু সেই আশার আলোয় হুট করে আচমকা দমকা হাওয়া লেগে টুকুস করে নিভে যায়। সকল স্যাররা এসে পড়েছে, একে একে সকলে প্রবেশ করে রুমে। ঢেউ সরে গিয়ে আড়ালে কপাল চাপড়াতে থাকে। এই ক্যাপ তার বাবা কোথায় পেল? এটা তো সে তার আলমারির উপরে রেখেছিল। হায় রে বাবা, মনে হয় ওখান থেকেই নিয়েছে ভালো কথা, তাই বলে এটা কলেজে পড়ে আসবে? সব দোষ তোর ঢেউ। তুই কেন ক্যাপটা লুকিয়ে রাখলি না? আর সবচেয়ে বড় দোষ, কেন গেলি চুরি করতে? বেশ হয়েছে, এবার বাস খা। চোর অপবাদ মাথায় নিয়ে কলেজ থেকে বিতাড়িত হ। তোর আর পড়াশোনা করা লাগবে না, মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে থালাবাটি মাজবি। এই কাজও পাবি না, কারণ চোরকে কে কাজে রাখবে? ছি ছি ছি। হাজার জল্পনা কল্পনা করে নিজেকে নিজেই গালি দিচ্ছে ঢেউ মন খারাপ করে চলে আসতে নাই। অপমানিত হওয়ার আগে সে কলেজ থেকে চলে যাবে। মিটিং অলরেডি শুরু হয়ে গেছে। আসার সময় ঢেউ কি মনে করে মিটিং রুমের দিকে একবার তাকায়, দেখতে পায় তার বাবা আরেকজনের সাথে খোশ গল্পে মজেছে। উফ, বাবাটা যদি একবার এদিকে তাকাতো। এর মধ্যে পেছন থেকে কেউ ডাক দেয় ঢেউয়ের বাবাকে। উনি পেছনে ফিরতে গিয়ে আরেকজনের হাত লেগে ক্যাপটা নিচে পড়ে যায়। ক্যাপটা নিচে পড়ে যেতে ঢেউ খুশিতে আত্মহারা হয়ে যায়। মনে মনে দোয়া করতে থাকে তারা আর যেন সেটা না তুলতে পারে। ঢেউয়ের বাবা অনেক চেষ্টা করতে থাকে সেটা তুলতে, কিন্তু পারছে না। এর মধ্যে সকলের অ্যাটেনশন চেয়ে মিটিংয়ে শুরু হয়, তাই উনি ক্যাপ তোলা বাদ দিয়ে মিটিংয়ে মনোযোগ দেয়। ঢেউ অনেক খুশি হয়ে যায়, খুশিতে নাচতে ইচ্ছে করছে। উফ, কি বাচ্চা যে বাঁচলো, বাঘের মুখ থেকে ফিরে এসেছে মনে হচ্ছে। ঢেউ এখন এখান থেকে চলে যেতে নিবে, এর মধ্যে প্রিন্সিপাল স্যার মিটিং রুম থেকে বের হয়ে আসে। হয়তো গুরুত্বপূর্ণ কল এসেছে, কার সাথে যেন রাগী গলায় কথা বলছে। ঢেউ স্যারের সামনে পড়তে চায় না, তাই তাড়াতাড়ি পাশে থাকা একটা পিলারের পেছনে লুকিয়ে পড়ে। পিলারের এক পাশে প্রিন্সিপাল স্যার, আরেক পাশে ঢেউ। তোমাকে আর একদিন সময় দিলাম আমার ক্যাপ খুঁজে বের করার। ঢেউ এটা শুনে চোখ বড় করে ফেলে, হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। আগে যদি জানতো তাহলে এক সপ্তাহ না খেলেও এমন কাজ করতো না। ফোনের সাউন্ড কিছুটা লাউডে দেয়া, তাই ঢেউ সবটাই শুনতে পায়। আমাকে আর কতবার বলে বিলিভ করবে আমি তোমার ক্যাপ নেইনি? ইনফ্যাক্ট আমি জানিও না ক্যাপের ব্যাপারে। কলেজে গিয়ে হারিয়ে আমাকে দোষ দিচ্ছ কেন? গুরুগম্ভীর কণ্ঠে অপর পাশের ব্যক্তি বলে। আমি কিছু শুনতে চাই না। না শুনতে চাইলে ফোন রাখো, আমার অনেক কাজ আছে। আর এই ব্যাপারে টপিক বাদ দাও, দরকার পড়লে তোমাকে ওরকম আরও 10টা কিনে দিব। আমার এটাই চাই। ওটা নয়, সহজ বিষয়টা বুঝতে পারছো না? না, দরকার বললে তোমার ডিটেকটিভ বন্ধুকে বলো খুঁজে বের করতে, নয়তো আমি ধরে নিব এটা তুমি নিয়ে হারিয়েছো। আমি তোমার ক্যাপ নেইনি বাবা, তোমাকে এক কথা কতবার বলবো? লোকটার চিল্লানিতে ঢেউ ভয় পেয়ে যায়। স্যার কি সুন্দর কল কেটে চলে গেল। ঢেউ সেখানেই তপ্তা খেয়ে দাঁড়িয়ে আছে। তার মানে স্যার ওনার ছেলেকে সন্দেহ করছে, আবার ডিটেকটিভ দিয়ে খুঁজতে বলছে। এই ক্যাপে কি স্বর্ণ লাগানো আছে নাকি গুপ্তধন লুকানো আছে? ডিটেকটিভ তো সত্যি খুঁজে বের করে ফেলতে পারবে। হাই সর্বনাশ! হেই ক্যাপচুন্নি! কারোর মুখে ক্যাপ চুন্নি শুনে ঢেউয়ের নাজেহাল অবস্থা। আশেপাশে তাকিয়ে দেখে লোকজন আছে নাকি, বা কেউ শুনতে পেল কিনা। আশেপাশে তেমন কেউ নেই এখন। ঢেউ একটা স্বস্তি নিঃশ্বাস নিয়ে ইমার দিকে তেড়ে যায়। আজ এই মেয়ের খবর আছে। একেই তো এদের জন্য মহা ঝামেলায় ফেসে আছে, সারাক্ষণ আতঙ্কে থাকে। এই বুঝি ধরা পড়ে গেল, আর এরা তো ওর সাথে মজা করছে। ঢেউ দৌড়ে গিয়ে ইমাকে কয়েকটা লাগাতে যাবে, এর মধ্যে কারোর কণ্ঠ শুনে হাত থেমে যায়। আই কান্ট বিলিভ কলেজে পড়ে আপনারা এভাবে ক্লাস টুরের বাচ্চাদের মতো মারামারি করছেন। হাউ ফানি! ঢেউ আর ইমা দুজনে ব্রুকুচকে তাকায়। সামনে থাকা লোকটা কে দেখে কপালের ভাঁজ আপনা আপনি মিলিয়ে যায় তাদের। চোখে ধরা দেয় একরাশ মুগ্ধতা। তাদের সামনে একজন সুদর্শন পুরুষ দাঁড়িয়ে আছে। সাদা শার্ট, কালো প্যান্টে লোকটাকে বেশ সুন্দর লাগছে। লোকটার চেহারায় কেমন শান্ত ভাব আছে। ঢেউয়ের কেন যেন মনে হলো সামনে থাকা লোকটার চোখের শান্তি। ঢেউয়ের ঘোর কাটে তুড়ি বাজানোর শব্দে। হ্যালো, আপনাদের ঝগড়া কি শেষ, নাকি আমি এসে ব্যাঘাত ঘটালাম? কোনটা? আপনারা চাইলে কন্টিনিউ করতে পারেন। ঢেউ আর ইমা দুজনেই এবার লজ্জায় পড়ে যায়। আমতা আমতা করে ঢেউ বলে, আমরা ঝগড়া করছিলাম না তো, আমরা তো এমনি খেলছিলাম। ঢেউয়ের কথায় লোকটা সরু চোখে
পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করতে থাকে। লোকটার এরকম তাকানো দেখে কেউ কিছুটা লজ্জায় পড়ে যায়। লোকটার ঢেউয়ের কথার প্রত্যুত্তরে কেমন করে যেন একটা হাসি দিয়ে বলে, আচ্ছা, ব্যাস এখানে যা হওয়ার হয়ে গেছে। 18 বছরে কিশোরীর মাঝে নতুন গানের সুর এসে গুনগুনিয়ে গান গাইতে থাকে। আকাশ বাতাসে যেন 7 রঙা প্রজাপতি গান গাইছে আর বলছে, কি রে ঢেউ, এতদিনে তুই মনে হয় প্রেমের হাওয়া লাগালি। ঢেউয়ের সদ্য প্রেমে পা দিতে যাওয়া পা ওখানেই থেমে যায় যখন লোকটা তাদের প্রশ্ন করতে থাকে। আচ্ছা মিশ্রা, প্রিন্সিপাল স্যারের রুম কোনটা? একটু দেখিয়ে দিলে খুব উপকার হতো। আপনি কি নতুন টিচার? ইস, আরও আগে কেন আসলেন না স্যার আপনি? আমরা চলে যাব আর আপনার আসার বুঝি এই সময় হলো? মন খারাপ করে ভাবতে থাকে ঢেউ। আরে আপনারা এক লাইন বেশি ভাবছেন দেখি। আমি এখানের টিচার নই, প্রিন্সিপাল স্যারের সাথে দরকার আছে, এই জন্য এসেছি। আপনারা দেখিয়ে দিতে পারলে ভালো, আর নয়তো আমি নিজেই খুঁজে নিব। আচ্ছা বলেই ইমাদ হাত দিয়ে বিল্ডিং এর কর্নার সাইডের রুমটা দেখিয়ে বলে, ওই যে দেখছেন ওই রুমটা স্যারের রুম। থ্যাঙ্কস মিস। ইমা হাসি হাসি মুখ করে বলে। ইমা? ও ওয়াও, নাইস নেম। ইমা আর আগন্তুক লোকটার কথা শুনে ঢেউ মুখ ভেঙচি দেয়, যদিও বা মুখ ভেঙচিটা কারোর চোখে পড়ে না। লোকটা প্রিন্সিপাল স্যারের রুমের দিকে এগিয়ে যায়, কি মনে করে পেছন ঘুরে তাকিয়ে বলে, আমি তুরাগ ভুইয়া, একজন ডিটেকটিভ। ডিটেকটিভ শুনে থমকে যায় ঢেউ, ইমা দুজনেই। চোখ বড় বড় করে একে অপরের দিকে তাকায় তারা। তাদের মুখের এক্সপ্রেশন দেখে ব্রু কুচকে তাকায় তুরাগ। আপনি গোয়েন্দা? আমতা আমতা করে বলে ঢেউ। ইয়েস, এনি প্রবলেম মিস? না 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 না, কোনো সমস্যা নেই তো, আপনি যান। তুরাগ কথা বাড়ায় না, এগিয়ে যেতে থাকে। পেছন থেকে তার কানে আসে, শুনুন, এই পেশা আপনার সাথে বড্ড বেমানান। আপনি অন্য কিছু হতে পারলেন না? তুরাগ মুচকি হাসে কিন্তু পিছনে ফিরে না, তার কাজে এসে চলে যায়। ঢেউ আর ইমা দুজনেই কলেজ থেকে দৌড়ে বের হয়ে যায়। ঠিক করে নেয় কয়দিন আর কলেজেই আসবে না তারা। ক্যাবটা ঢেউ ওই দিনই মিটিংয়ের পরে বেঞ্চের নিচ থেকে উঠিয়ে ব্যাগে করে বাড়িতে নিয়ে যায়। একবার বাইরে রেখে যে ভুল করে তার দ্বিতীয়বার করে না, সোজা আলমারিতে ঢুকিয়ে তালাবদ্ধ করে রাখে। পরের দিন নিশি কল করে ঢেউকে কলেজে যাওয়ার জন্য, কিন্তু ঢেউ জানায় সে যাবে না। ঢেউয়ের উত্তরে নিশি বেশ অসন্তুষ্ট প্রকাশ করে, কিছুটা রাগ দেখিয়ে বলে, তুই কলেজ যাবি না কেন বিয়াদব? আমাকে ফাঁসিয়ে দিয়ে ঢং করিস? জানিস না কেন যাব না কলেজে? ওটা তো কবেই মিটে গেছে। কিছু মিটে নাই। তুই ভাবতে পারছিস সামান্য একটা ক্যাপের জন্য ডিটেকটিভের কাছে চলে গেছে সোজা? হাউ ফানি। একদম হাসবি না। আচ্ছা যা, হাসবো না, কিন্তু কলেজে চল। এখনকার ক্লাসগুলো কতটা গুরুত্বপূর্ণ তুই জানিস না? ক্লাসের সাথে আমার এই ছোট্ট জীবনটাও বুঝি গুরুত্বপূর্ণ, বুঝলি? তুই ভয়ে পাগল হয়ে গেছিস ইয়ার। ডিটেকটিভ কেন অন্য কিছু আনলেও তোকে ধরতে পারবে না, কারণ ওই দিন একটা সম্মেলনে সবাই কলেজ মাঠেই ছিল আর প্রিন্সিপাল স্যারের রুমের সিসিটিভি নষ্ট। তোকে একটা কাক পক্ষীও দেখেনি। সো চিল ইয়ার। সত্যি বলছিস? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, কলেজে যাব। ইমাকেও বলছি যাওয়ার কথা। ওকে আয়। হুদাই কোন শালা ডিটেকটিভের জন্য প্যারা নিচ্ছিলি? একদম বকবি না ওনাকে। কাকে? ওই ডিটেকটিভকে। কি রে, ব্যাপার কি তোর? ওফো, সামথিং সামথিং। ফোন রাখার কথাটা বলে ঢেউ কল কেটে দেয়। চোরের মন পুলিশ পুলিশ একটা বাক্য আছে, সেটার এখন সত্যতা পাচ্ছে ঢেউ। প্রিন্সিপাল স্যারকে দেখলেই তার মনে হচ্ছে এই বুঝি সে ধরা পড়ে যাবে, এই বুঝি স্যার তাকে শাস্তি দিতে আসছে। আত্মে কিছুই না, সব তার মনের ভুল। ওই দিনের পরে থেকে ক্যাপের বিষয়টা অনেকটাই ধামাচাপা পড়ে যাবার মতো ব্যাপার ঘটেছে। দেখতে দেখতে এইচএসসি পরীক্ষা দোরগোড়ায় এসে হাজির হয়েছে। এক প্রকার যুদ্ধ চালিয়ে যাচ্ছে পড়াশোনা নিয়ে। ঢেউ এইবার পড়াশোনা নিয়ে একটু বেশি সিরিয়াস। অন্য সময় পড়াশোনায় ফাঁকিবাজি করলেও এইবার একদম করা যাবে না, কারণ বাবা বলে দিয়েছে রেজাল্ট ভালো না আসলে বিয়ে দিয়ে দিবে। ঢেউ বাবার মুখে এমন কথা শুনে ঠাট্টায় উড়িয়ে দিয়েছিল, কিন্তু পরে বুঝতে পারছে আসলে এইবার রেজাল্ট ভালো না আসলে
আসলেই তার বলি হবে। তাই রাত দিন এক করে পড়াশোনা চালিয়ে যাচ্ছে। এত প্রেশার নিতে নিতে খাওয়ার কথাও ভুলে যায়, যার দরুন প্রায় অসুস্থ হয়ে পড়ে। আজ বিকেলে একটু বের হবে ঢেউ ভেবেছিল বান্ধবীদের সাথে বের হবে, কিন্তু তার বাবা জানায় উনি নিজে নিয়ে যাবে। ঢেউয়ের এক্সামের জন্য কিছু টুকটাক কেনাকাটা আছে। ঢেউ তাড়াহুড়ো করে তৈরি হয়ে নেয়, কারণ তার জন্য বাবার নিচে রিক্সা থামিয়ে বসে আছে। ঢেউ নিচে গেলে বাপ মেয়ে মিলে রওনা দেয় শপের দিকে। ঢেউয়ের বাবা রিক্সা থেকে আগে আগে নেমে গিয়ে ভাড়া পরিশোধ করতে করতে বলে, ঢেউ তুমি নেমে গিয়ে এই পাশটায় দাঁড়াও, আমি আসছি। তাড়াহুড়ো করতে গিয়ে ঢেউ রাস্তায় পড়ে থাকা এক ইটে পা বেঁধে যায়। ঢেউ চোখ মুখ কুঁচকে মনে মনে বলে, ঢেউ পড়াশোনার জন্য তোর মাথাটা গেছে, সব কিছুতেই তুই এখন তাড়াহুড়ো করিস, নে এবার। কিন্তু ঢেউ খুব অবাক হয়, নিচে পড়েনি সে, কেউ তাকে ধরে নিয়েছে। ঢেউ তাকিয়ে দেখে সেই দিনের সেই ডিটেকটিভ তুরাগ। নামটা তার বেশ মনে আছে। নামটা কি সহজে ভোলা যায় নাকি? হয়তো চাইলে ভোলা যায়, কিন্তু ঢেউ তো ভুলতে চায় না। তুরাগকে দেখে চোখ মুখ কেমন চনমনিয়ে উঠে ঢেউয়ের। পায়ে মারাত্মক আঘাত পেয়েছে, হয়তো নখ উল্টে গেছে, কিন্তু সেই দিকে তার হুঁশ নেই। তুরাগকে দেখে ব্যথা যেন তার গায়েব হয়ে গেছে। এত তাড়াহুড়ো করে কেউ? দেখে হাঁটবেন তো নাকি? ব্রুকুচকে বলে তুরাগ। ঢেউ ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। আরে আপনাকে যেন কই দেখেছি। বলেই তুরাগ ভাবতে থাকে। তুরাগের কথা শুনে নিমিষেই ঢেউয়ের মন খারাপ হয়ে যায়। যাকে নিয়ে ঢেউ একটু একটু স্বপ্ন সাজায়, সে নাকি তাকে মনেই রাখেনি। ওইয়া, মনে পড়েছে, কলেজে, রাইট? ঢেউ মাথা নাড়িয়ে হ্যাঁ জানায়। এর মধ্যে পায়ে ঠান্ডা কিছু অনুভব হয়, সাথে জ্বলন ফ্রি। ঢেউ চোখ মুখ কুঁচকে নেয়, পা সরিয়ে নিতে যাবে, কিন্তু কারোর ভরাট কণ্ঠের বুলি শুনে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রয়। ডোন্ট মুভ। তোরাকও বলে নরনা, পায়ে তো ভালো ব্যথাই পেয়েছো, ওষুধ লাগিয়ে দিতে দাও। রোবটের মতো দাঁড়িয়ে রয় ঢেউ। তোরাককে দেখতে এতটাই ব্যস্ত হয়ে গেছে, কেউ একজন তার পায়ের কাছে বসে ওষুধ লাগাচ্ছে তার খেয়ালই ছিল না। এর মধ্যে ঢেউয়ের বাবা এসে বলে, কি হচ্ছে এখানে? শোনা আঙ্কেল, উনি পায়ে ব্যথা পেয়েছে, তারই ব্যবস্থা হচ্ছে। কি করে ব্যথা পেলি ঢেউ? বাবার প্রশ্নে সব খুলে বলে ঢেউ। সব শুনে হিয়ালির জন্য লোকগুলোর সামনেই বকা খেয়ে মাথা নিচে নামিয়ে ফেলে ঢেউ। তুরাককে আর তার বন্ধুকে ধন্যবাদ দিয়ে ঢেউকে নিয়ে চলে যায় তার বাবা। ঢেউ বার কয়েক তাকায় আর চোখে তুরাগের দিকে। ঢেউ যেতে যেতে শুনতে পায়, উঠে আয় ডক্টর টিয়ার। টি স্কয়ার, এটা আবার কেমন নাম? আসলেও কি কারোর নাম এমন হয়? আচ্ছা, লোকটা দেশি না বিদেশি? ঢেউ তাকিয়ে দেখার আগেই তার বাবা তাকে নিয়ে শপে ঢুকে যায়। নাম শুনে লোকটাকে খুব দেখতে ইচ্ছে করছিল ঢেউয়ের, কিন্তু আফসোস হলো না। দেখতে দেখতে ঢেউয়ের এসএসসি পরীক্ষার সমাপ্তি ঘটে। এখন আছে শুধু প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলো। এই পরীক্ষাগুলো দেয়া হলে কয়েকদিনের জন্য শান্তি। আহা, পরীক্ষা নিয়ে যা একটা প্যারা গেছে। ঢেউ ঠিক করে নেয় আপাতত অ্যাডমিশন টেস্ট নিয়ে ভাববে না, কয়েকদিন আরামে কাটাবে। পুরো এক সপ্তাহ ঘুম দিবস হিসেবে পালন করবে। দিন রাত শুধু ঘুম ঘুম আর ঘুম। আহা, ভাবতেই কেমন শান্তি শান্তি লাগে। আজ বহুদিন পরে ঢেউ ফোন হাতে নেয়। কতদিন হয়ে গেল ভালো করে ফোন চালায় না। ফোন হাতে নেওয়ার সাথে সাথে ঢেউয়ের মনে হলো এইবার একটু সময় নিয়ে প্রথম ভালোবাসা বাস্তবায়িত করতে হবে। ফেসবুকে ঢুকে ঢেউ তুরাক লিখে সার্চ দেয়। সার্চ দেওয়ার সাথে সাথে 20-30টা তুরাক নামের আইডি সামনে আসে। ঢেউ কনফিউজড হয়ে যায়, এত নামের মধ্যে সে সেই কাঙ্ক্ষিত পুরুষটিকে কি করে খুঁজে বের করবে। অবশ্য এখানে কয়েকজনের ফেসও শো করছে। যাদের ফেস শো করছে তাদের লিস্ট থেকে বাদ দিয়ে দেয়। ঢেউ মনে মনে তুরাককে বকতে থাকে, লোকটা কি নিজের ক্ষমা দিয়ে আইডি খুলতে পারলো না, নাকি মেয়েদের মতো পর্দা করে? ঢেউ ভাবতে লাগলো কি করে তুরাগের আইডিটা পাবে। কিছু একটা মনে করতে লাগলো। পরক্ষণে মাথায় আসলো তুরাগ তো ডিটেকটিভ। সব আইডির অ্যাবাউটে গিয়ে দেখতে লাগলো প্রফেশনে ডিটেকটিভ দেয়া কার, কিন্তু দুর্ভাগ্যের বিষয় কোনো আইডিতেই পেল না। মনটা খুব খারাপ হয়ে যায়। লোকটার সাথে কি আর দেখা হবে না? কোনোভাবে কি আর যোগাযোগ ও হবে না?
শত ভাবনার মধ্যে হুট করে তুরাক নামের এক আইডির ভেতরে ঢুকে যায় ঢেউ। কি মনে করে পোস্ট দেখতে গিয়ে চোখ আটকে যায়। ঢেউ লাফিয়ে উঠে বলে, ইয়েস, ভুল করে যদি ভালো কিছু হয় তাহলে ভুলই ভালো। তুরাগের করা পোস্টটা ছিল এমন, মানবতা আজ কথায় ক্যাপচোর ধরতে ডিটেকটিভ। পোস্টের নিচে আবার প্রিন্সিপাল স্যারের রাগী ইমোজি দেয়া। ঢেউ না চাইতেও হেসে দেয়। স্যার মনে হয় এমন পোস্টে রেগে গেছে, একে তো ওনার ক্যাপ খুঁজে দিতে পারলো না, আবার পোস্ট দেয় এজন্য। ঢেউ তুরাগের আইডিটা ভালো করে স্ক্রল করতে থাকে। আইডিতেও যদি ও আহামরি কিছু নেই, সব জ্ঞানের কথাবার্তা। ঢেউ মেসেজ অপশনে গিয়ে কাপা কাপা হাতে সংকোচ নিয়ে মেসেজ দেয়, আসসালামু আলাইকুম। এখন খুব আনইজি লাগছে। ঢেউ কয়েকবার মেসেজ ডিলিট করতে যেও করেনি, যা হওয়ার হবে। ঢেউ মোবাইল রেখে অফলাইনে চলে যায়। ভেতরে খুব অস্থির লাগছে তার। কি হবে এই নিয়ে দ্বিধা দ্বন্দ্ব। না, যা করেছে বেশ করেছে। ওপাশে পজিটিভ হলে তবেই না আগাবে, নয়তো সারা জীবন একটা আফসোস থেকে যাবে। না, অস্থিরতা কাটাতে তাকে কিছু একটা করতে হবে। কি করা যায় নিজেকে প্রশ্ন করতে করতে মাথায় এলো, যদি ফোন না চালানো হয় তাহলেই তো একটাই কাজ আছে, মাকে গিয়ে বিরক্ত করা। ঢেউ চল, মাকে একটু জ্বালিয়ে আসি। যেভাবে সেই কাজ, মা নিশ্চয়ই এখন সিরিয়াল দেখায় মগ্ন। ঢেউ গিয়ে দেখে মা সিরিয়াল না দেখে পাড়ার দুই কাকির সাথে আলাপ সালাপে ব্যস্ত। উফ, বিরক্ত করা হলো না। সকলের সামনে দিয়ে ঢেউ চলে যায় ডাইনিং রুমে পানি খেতে। যাওয়ার আগে কাকিদের দিকে তাকিয়ে মিষ্টি করে হাসি দেয় ঢেউ। ঢেউয়ের হাসির বিপরীতে ওনারা কেমন দৃষ্টিতে তাকিয়ে থাকে ঢেউয়ের দিকে। ওনাদের তাকানোতে ঢেউ অবশ্য পাত্তা দেয় না। তা ভাবি, মেয়ে তো এসএসসি পরীক্ষা দিয়েই দিল, বিয়ের কিছু ভাবেননি নাকি? ঢেউয়ের মা মেয়ের দিকে এক পলক তাকিয়ে উত্তর দেয়, না ভাবি, এখনো তেমন কিছু ভাবা হয়নি। ভাবতে শুরু করেন। মেয়েদের এসএসসি থেকে এইচএসসি পর্যন্ত ভালো বিয়ের বাজার, এরকম মেয়েদেরই এখন টানে বেশি। থেকে বেশি হয়ে গেলে ভালো ছেলে কিন্তু পাবেন না। কাকির এসব কথায় ঢেউয়ের খুব রাগ উঠে যায়। বাজার মানে সে কোনো পণ্য নাকি? মায়ের জন্য কিছু বলতে পারছে না। মা চোখ দিয়ে ইশারা করে কিছু না বলতে বলছে। এই জন্য নয়তো আজ এই মহিলার খবরই করে দিত। মহিলার কথায় ঢেউয়ের মা মুখে জোরপূর্বক হাসার চেষ্টা করে। হাসতে হবে ভাবি, যা বলেছি আপনাদের ভালোর জন্যই বলেছি। এখনই বিয়ে দিয়ে দেন, বেশি দেরি করবেন না। তার উপর আপনার মেয়ে আবার শ্যামলা। এখন চেহারার কাটিং ভালো দেখালেও পরে কিন্তু তা নষ্ট হয়ে যাবে, পরে আরো কালো দেখা যাবে, বুঝেনই তো। ব্যাস হয়ে গেল। ঢেউ পানি খাওয়ার গ্লাসটা সজোরে মেঝেতে ফেলে দেয়। চোখগুলো আপনা আপনি জ্বলে টুইটুম্বর হয়ে ওঠে। সরি মা, ভুলে পড়ে গেছে। বলেই দ্রুত সেখান থেকে চলে এসে জোরে নিজের রুমে দরজা লাগিয়ে দেয়। কয়েক মিনিট পর ঢেউয়ের মা এসে তাকে ডাকে, কিন্তু সাড়া পায় না। বার কয়েক ডাকার পরে ঢেউ জানায় সে একা থাকতে চায়। ঢেউয়ের মা বুঝতে পারে মেয়েটা কষ্ট পেয়েছে, ইচ্ছা মতো কথা শুনিয়ে দিয়েছে। কিছু সময় একা থাকুক এই ভেবে ঢেউয়ের মা আর বিরক্ত করে না, নিজের কাজে চলে যায়। ঢেউয়ের খুব কষ্ট লাগে। এই একটা কারণে মানুষ তাকে কথা শোনায়। শ্যামলা কি সে ইচ্ছে করে হয়েছে নাকি? সকলেই ঢেউয়ের চেহারা নিয়ে প্রশংসা করে। তার চেহারার সাথে নাকি গায়ের রং বেশ বানিয়েছে। কিন্তু হাজারের মধ্যে এমন দুই একজন তাকে নিয়ে হাসি ঠাট্টা করে, এতেই ঢেউ বেশ কষ্ট পায়। মনের কষ্টে ঢেউ ফোন হাতে নেয়। তার কাউকেই দরকার নেই, তুরাগও না। তুরাগকে পাঠানো সালাম ঢেউ রিমুভ করে দেয়। ফোনটা পাশে রেখে হাঁটুতে মাথা ঠেকিয়ে বসে থাকে। মিনিট কয়েক পর ফোনে নোটিফিকেশনের আওয়াজ হয়। ঢেউ মাথা তুলে তাকায় কে মেসেজ দিয়েছে দেখার জন্য। মেসেজ অপশনে গিয়ে দেখে তুরাগ মেসেজ দিয়েছে। ওয়ালাইকুম সালাম। ঢেউ ব্রু কুচকে ভাবে মেসেজটা লোকটা দেখার আগে রিমুভ করে দিয়েছে। তাহলে পরক্ষণে ভাবে হয়তো নোটিফিকেশনে দেখতে পেয়েছে। তুরাগের মেসেজের পর ঢেউ আর কিছু লেখে না, শুধু সিন করে রেখে দেয়। মিনিট দুই এক পর তুরাগের আইডি থেকে আবারও মেসেজ আসে, তাও কিনা একটা প্রশ্নবোধক চিহ্ন। কি? ঢেউ রিপ্লাই করে, আপনি কি আমাকে চিনেন? হ্যাঁ। দায়সারা ভাবে উত্তর দেয় ঢেউ। স্ট্যান্স? স্ট্রেঞ্জের কি আছে? আমি কি আপনাকে চিনতে পারি না? অবশ্যই চিনতে পারেন, আমি তা বলিনি। ও। ঢেউ ওহ পাঠিয়ে মেসেজের অপেক্ষা করে 2 মিনিট, কিন্তু সিন হয়ে আর উত্তর আসে না। ফোন রেখে দিতেই আবার ফোনে টুং করে শব্দ হয়। ঢেউ খুশি মনে হাতে নেয়। আমি কি আপনাকে চিনি? হ্যাঁ। অদ্ভুত, এই নামে কাউকে চিনি বলে মনে পড়ছে না।
মন থেকে মনে করার চেষ্টা করলে তবেই না মনে পড়বে। ও আচ্ছা, আমার মনে নেই তাই মনে করতে পারছি না আমি। আপনি একটু মনে করে দিলে উপকৃত হতাম। সরি, এই ঢেউ বিনা পারিশ্রমিকে কারো উপকার করে না। হাউ ফানি। আম নট জোকার। এবার এসব ভনিতা রেখে পরিচয়টা দিন আপনার। আমি ঢেউ রহমান। অপর পাশ থেকে সিন হয় কিন্তু রিপ্লাই আসে না। ঢেউ অপেক্ষা করতে থাকে 2 মিনিট, 5 মিনিট, তারপর 10 মিনিট, এমন করতে করতে প্রায় 1 ঘন্টা অপেক্ষা করে, কিন্তু রিপ্লাই আর আসে না। অথচ তুরাক অনলাইনেই আছে। ঢেউয়ের মনটা আবারও খারাপ হয়ে যায়। তুরাকের প্রতি একটা অধিকার বোধ কাজ করে। বড্ড ইচ্ছে করছে বলতে, আপনি সিন করে রিপ্লাই দেন না কেন? সিন করে রিপ্লাই না করলে আমার খুব রাগ হয়, নিজেকে কেমন আনইম্পর্টেন্ট মনে হয় আমার তখন। আমি মেসেজ দেওয়ার সাথে সাথে সিন করবেন আর উত্তর দিবেন। কিন্তু কিছুই বলা হয় না। আত্মীয় কোনো দিন হবে নাকি ঢেউ জানে না। এখন শুধু সময়ের অপেক্ষা। ঢেউয়ের প্র্যাকটিক্যাল পরীক্ষার আর মাত্র 2 দিন বাকি, কিন্তু এখনো স্যারের থেকে সিগনেচার নেওয়া হয়নি। আজ 9টার দিকে তৈরি হলো স্যারের থেকে সিগনেচার নিতে। অনেকদিন পরে কলেজে যাওয়ার হচ্ছে, ভাবতে কেমন আনন্দ লাগছে। ঢেউ খুশি মনে বের হয়ে যায় কলেজের উদ্দেশ্যে। ইমা আর নিশিও কলেজে আসবে, ওদের সাথে ওখানেই দেখা করবে। ঢেউ ব্যাগ নিয়ে বের হতে যাবে, তার মধ্যে মনে হলো তুরাককে একটা মেসেজ দেওয়াই যায়। যেই ভাবা সেই কাজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি? আপনিও এখনো? মন খারাপের ইমোজি দিয়ে বলে ওঠেও, স্বভাব ম্যাডাম, স্বভাব কি সহজে বদলানো যায়? তাছাড়া আপনাকে কেন যেন আপনি বললেই বেশি ভালো লাগে। ঢং। ছেলেরা কিভাবে ঢং করে ম্যাডাম, এটা তো আমাদের সাথে যায় না। ঢং করা তো আপনাদের নিজস্ব সম্পদ। মেয়েদের ঢং করা কোনো ব্যক্তিগত অধিকার। মেয়েদের নিয়েই তো ভালোই ধারণা আছে দেখছি। একটু একটু আর কি। তা ধারণা কার থেকে নিলেন শুনি? যার থেকে নিলে আপনার মন খুশি হবে তাকেই ধরে নিন। তুরাগের কথায় ঢেউয়ের মন খুশি হয়ে যায়। নিজের খুশি নিজের মধ্যেই জমা রাখে। তারপর বলে, আজ আমি এত সকালে মেসেজ করলাম, অবাক হননি? হ্যাঁ, আমি এটাই জিজ্ঞেস করতাম। থাক, করতে হবে না আর। আমিই বলে দিচ্ছি, আজ কলেজে যাচ্ছি। কেন? দলিলে সিগনেচার নিয়ে সব সম্পত্তি আমার নামে করিয়ে নিতে। আপনি কি ওনার পুত্রবধূ হন নাকি হবেন? কার? কার আবার? আপনার স্যারের। নয়তো এমনিতে কি কেউ নিজের সম্পত্তি অন্য কাউকে দিয়ে দেবে নাকি? আপনি মজা বোঝেন না, আমি প্র্যাকটিক্যাল খাতা সাইন করাতে যাচ্ছি। বুঝতে পেরেছি। তো নাথিং, খুব গুরুত্বপূর্ণ কাজ আছে ভাই। ওকে। উখে নয়, বলুন ওকে। নট ওকেই বলবো। ইটস ইয়োর উইশ। ইয়া। ঢেউ খুশি মনে কলেজে যাচ্ছে। আজ তার মন বলছে তুরাগ তার সাথে দেখা করতে আসবে। তুরাগের গুরুত্বপূর্ণ কাজ নিশ্চয়ই তার সাথে দেখা করা। সাধারণভাবেই যাচ্ছে ঢেউ। সে চায় না কৃত্রিমভাবে সে যে কারোর চোখে সুন্দর হতে। সে যেরকম, সে চায় পছন্দের মানুষটা তাকে সেরকমভাবেই ভালোবাসুক। যদিও বা ঢেউ এখনও তুরাগের মনের কথা জানে না, তুরাগ কি চায় তাও জানে না। সেদিনের পর থেকে টুকটাক কথা হতো দুজনেরই। ঢেউ আগে আগে মেসেজ দিত, কারণ তার থেকেই তো ভালোবাসাটা শুরু। তুরাকও রিপ্লাই করত। কথা বলতে বলতে এখন ওরা খুব ভালো বন্ধু হয়ে গেছে। একে অপরের সম্পর্কে প্রায় মোটামুটি সবকিছুই জানা। ঢেউ দিন দিন তুরাগের প্রতি আরো দুর্বল হতে থাকে। ভালোবাসা আসক্তিতে পরিণত হতে থাকে। ঢেউ এখন তুরাগ বলতে পাগল। মাঝে মাঝে ইচ্ছে করে তুরাগকে মনের কথা বলে দিতে, কিন্তু পর্যাপ্ত সাহসের অভাবে পারে না। তার উপর যদি তুরাগের তরফ থেকে কিছু না থেকে থাকে, তাহলে তো তাদের বন্ধুত্ব শেষ হয়ে যেতে পারে। যথাসময়ে ঢেউ কলেজে গিয়ে পৌঁছায়। অনেকদিন পরে সেই চেনা পরিচিত জায়গা। এত কাছে জায়গাটাকেও এখন দূরের মনে হচ্ছে। ক্যাম্পাসে আর আগের মতো আড্ডা দেওয়া হয় না। ক্লাসরুমগুলো নতুন মানুষের দখলে চলে যাবে। তারা এক একজন যে কোথায় চলে যাবে কে জানে। মানুষপটে থেকে যাবে সেই পুরনো স্মৃতি। বন্ধু বান্ধবীদের সাথে কাটানো হাসি আনন্দের মন মালিন্য করে কাটিয়ে দেওয়ার দিন। নিশি, ইমা আর ঢেউ গিয়ে স্যারের থেকে প্রথমে সাইন নিয়ে নেয়। তারপর সকল স্যার ম্যাডামদের সাথে দেখা করে। সকলেই জিজ্ঞেস করে পরীক্ষা কেমন হয়েছে, সব ঠিকঠাক দিতে পেরেছে নাকি। সকলের সাথে কুশল বিনিময় শেষে 3 জন বের হয়ে আসে। ঠিক করে নেয় ফুচকা খাবে। যেই ভাবা সেই কাজ। 3 জন মিলে চলে যায় ফুচকা খেতে। খুব আনন্দ করছে 3 জন, সাথে কত গল্প গুজব। এত কিছুর মধ্যেও ঢেউয়ের মনে
অন্য কিছু সেজে মনে মনে কারোর অপেক্ষায় ঢেউয়ের খুব ছটফটানি হচ্ছে। কেন জানে মন বলছে আজ কিছু ঘটবে, তুরাগের সাথে তার দেখা হবে। ঢেউয়ের মনের খবর পাশে থাকা দুই রমণীর একজনও জানে না। ঢেউ বিষয়টা সম্পূর্ণ এড়িয়ে গেছে, এখন কিছু জানাতে চায় না তাদেরকে। তুরাগের সাথে যদি কিছু হয় তাহলে সব জানাবে, এখন জানালে দুজনেই মজা নিবে, বলবে মরিচিকার পিছু ছুটছে। ঢেউ ফুচকা মুখে দেওয়ার সাথে সাথে কেউ একজন পিছন থেকে বলে ওঠে, মামা পানি হবে? লোকটার প্রত্যুত্তরে ফুচকাওয়ালা বলে, আমাকে 3 বোতল পানি দিন তাহলে। ফুচকাওয়ালা পানি এগিয়ে দেয়। লোকটা হাত বাড়িয়ে নেয়, পকেট থেকে টাকা বের করতে থাকে দেওয়ার জন্য। অন্যদিকে আরেকজনের অবস্থা খারাপ। একজন পানি নিচ্ছে, তার গলা শুনে আরেকজনের গলা শুকিয়ে গেছে। ফুচকা আর খাওয়া হচ্ছে না। এতক্ষণ যা উৎসাহ নিয়ে ছিল তা মুহূর্তের মধ্যে ফুরুত করে আকাশে ডানা মেলে উড়ে গেছে। ঢেউয়ের ইচ্ছে করছে এখান থেকে দৌড়ে পালিয়ে যেতে। পানির টাকা দিয়ে লোকটা চলে যেতে নিলে ফুচকাওয়ালা বলে, লাগবে না, রেখে দিন। ঢেউ ঘুরে তাকায়। তুরাগ ঘুরে যাওয়ার আগেই দুইজনের চোখাচোখি হয়ে যায়। কারোর চোখের অবাকতা তো কারোর চোখের লজ্জা দ্বিধা। আরে আপনি সেই না? ইমা অবাক হয়ে বলে। তুরাগ হেসে বলে, হ্যাঁ, মাথা দেখে অনেক শার্প, এক দেখায় চিনে ফেললেন। সেটা তো আমিও বলতে পারি। ডিটেকটিভ হতে গেলে মাথা একটু শার্প হতেই হয় ম্যাডাম। এতক্ষণ ওদের কথায় এমনিতেও ঢেউয়ের রাগ উঠেছিল। তুরাগের ইমাকে ম্যাডাম ডাকা যেন আগুনের মধ্যে ঘি ঢালার মতো কাজ করছে। ঢেউ রাগে কাঁপতে থাকে। তুরাগ তাকে ছাড়া অন্য কাউকে কেন ম্যাডাম বলবে? ঢেউ এটা কিছুতেই মানতে পারছে না। সে ফুচকার প্লেটটা রেখে দেয়, তার ভেতরে আর ঢুকবে না। ঢেউয়ের কাঁধে ধাক্কা দিয়ে নিশি বলে, কি রে, খাচ্ছিস না কেন? রেখে দিলি যে, খাবি না কেন? খেতে ইচ্ছে করছে না। তুরাগ ঢেউয়ের কাছে এগিয়ে যায়। ম্যাডাম কি রাগ করেছেন? ঢেউ অন্যদিকে মুখ ঘুরিয়ে বলে, না, রাগ করব কেন? কার সাথে রাগ করব? আমার রাগ করার কেউ নেই। তুরাগ ভাবুক হয়ে বলে। আচ্ছা, ইমা আর নিশি ড্যাব ড্যাব করে একে অপরের দিকে তাকিয়ে চোখে চোখে কিছু বলে। তুরাগ কিছু বলতে যাবে, এর মধ্যে রাস্তার অপর পাশ থেকে ডাক আসে। কি রে তুরাগ, আসছিস না কেন? পানি কি কূপ থেকে তুলে আনছিস নাকি? ছেলেটার কথায় ইমা আর নিশি দুজনেই হেসে ওঠে, কিন্তু নির্বাক থাকে ঢেউ। আসছি দোস্ত। চিল্লিয়ে বলে তুরাগ, তারপর ঢেউয়ের দিকে তাকিয়ে বলে, আপনারা এখানে একটু ওয়েট করেন, আমি আসছি। আর এই যে ম্যাডাম, আপনার সাথে একটা গুরুত্বপূর্ণ কথা আছে, অপেক্ষা করুন, আমি পানি দিয়ে আসছি। বলেই তুরাগ চলে যায় রাস্তার অপর পাশে। দুজনেই আবার ফুচকা খাওয়ার মন দেয়। নিশি সরু চোখে ঢেউয়ের দিকে তাকিয়ে বলে, কি রে, তোর ব্যাপার কি বলতো? আমার আবার কি ব্যাপার? তুই লোকটার সাথে এমন করে কথা বলছিলি যেন তোর বিয়ে করা জামাই লাগে। থাপ্পড় খাবে নিশি আজেরা কথা বললে? নে, থাপ্পড় দে। নিশি গাল এগিয়ে দিয়ে বলে। ঢেউ চোখে মুখ কুচকে বলে, শর্ত ভাই। এর মধ্যে চিল্লাচিল্লি হাঙ্গামার শব্দ কানে ভেসে আসে। রাস্তার অপর পাশে মারামারি লেগেছে মারাত্মক ধরনের। সকলেই ছুটাছুটি করছে, কেউ এগিয়ে যাচ্ছে আর কেউ সেখান থেকে সরে যাচ্ছে। ঢেউয়ের কলিজা মোচড় দেয়। তুরাগ তো ওখানেই আছে, কিন্তু ইমা আর নিশি তাকে দেখতে দিচ্ছে না, টানতে টানতে সেখান থেকে নিয়ে আসে। ঢেউ খুব ভয় পেয়ে যায়। তুরাগের কিছু হলো না তো আবার? ফোন দেয় তুরাগের নাম্বারে, কিন্তু কল রিসিভ হয় না। ঢেউয়ের কান্না পাচ্ছে। তুরাগ মনে হয় ঠিক নেই, আর তার তুরাগ কাউকে কিছু বলতে পারছে না, ভেতরে ভেতরে শেষ হয়ে যাচ্ছে। এর মধ্যে ঢেউয়ের ফোনে একটা কল আসে। ঢেউ কাঁপা কাঁপা হাতে ফোন নিয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রয়। ঢেউ বাড়িতে এসে চুপচাপ বসে আছে। তার বাবা গিয়ে তাকে নিয়ে এসেছে। কলেজের পাশে ঝামেলার খবরটা কোনোভাবে তিনি জানতে পারে। ঝামেলার খবর শুনে উনি নিজেই ঢেউকে আনতে যায়। ওই সময় ঢেউয়ের ফোনে তার বাবার কলই এসেছে। ঢেউ কি করবে বুঝতে পারছিল না। বুকের মধ্যে 1000 টনের একটা পাথর মনে হচ্ছে। বাবা মা ভাবছে ঝামেলা দেখে ঢেউয়ের এই অবস্থা। ওনারা ঢেউকে সান্ত্বনা দিচ্ছে, পানি খাওয়াচ্ছে, ভয় তাড়ানোর চেষ্টা করছে। কিন্তু ঢেউ তো জানে তার মনে কি চলছে। সে এখন কলও দিতে পারছে না বাবা মায়ের সামনে। এমন বাজে পরিস্থিতিতে ঢেউ এর আগে পড়েছে নাকি তার মনে নেই। মা,
আমি রুমে গেলাম। অনেক কষ্টে কথাটা বলে ঢেউ। কোনো দরকার নাই, আমাদের সাথে এখানে থাকো। একা থাকলে আরো ভয় পাবে। ঢেউ মায়ের দিকে করুণ চোখে তাকায়, তারপর মিনমিন করে বলে, বাবা ঠিক আছি আমি একদম ভয় পাচ্ছি না। তাহলে তোমার মুখের অবস্থা এরকম কেন? বাবার প্রশ্নে কোনো উত্তর খুঁজে পায় না ঢেউ। আহ ঢেউয়ের বাবা, কি শুরু করেছো বলো তো? মেয়েকে এবার নিজেকে নিজে সামলাতে শিখতে হবে। এসব ছোট ছোট বিষয়ে এমন ভয় পেলে বাকি জীবনটা কি করে কাটাবে? তাই এখন থেকেই স্পেস দাও, নিজের ভয় নিজেকেই কাটাতে দাও। ঢেউয়ের মায়ের কথায় ঢেউ মনে মনে কিছুটা স্বস্তি পায়। এখান থেকে তাড়াতাড়ি কেটে পড়তে হবে, নয়তো যে কোনো মুহূর্তে ধরা পড়বে নিশ্চিত। ঠিক আছে, তোমার যা ইচ্ছে করো। বলেই ঢেউয়ের বাবা চলে যায়। ঢেউ, নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে একটু বিশ্রাম নে। আমি 1 কাপ চা দেই, ভালো লাগবে তাহলে। মায়ের কথায় ঢেউ মাথা নাড়িয়ে সেখান থেকে তাড়াতাড়ি চলে আসে। রুমের এসে দরজা আটকে দেয়। কিসের ফ্রেশ হওয়া তার আগে তুরাগের খবর লাগাবে। ফোন বের করে তুরাগকে কল দেয়, কিন্তু রিসিভ হয় না। কিন্তু মনে করে মেসেঞ্জারে ঢুকে সেখানে গিয়ে কপাল আপনা আপনি কুঁচকে যায়। তুরাগ অনলাইনে আছে, অনলাইনে থেকেও তার ফোন রিসিভ করছে না লোকটা। আর সে এদিকে টেনশনে শেষ হয়ে যাচ্ছিল। ঢেউয়ের খুব রাগ হয়। নিজের রাগ কোনো মতে সংবরণ করে তুরাগকে মেসেজ দেয়। হাই। মেসেজ সাথে সাথে ডেলিভারি হয়, কিন্তু মিনিট কয়েক যাওয়ার পরও সিন হয় না। আচ্ছা, তুরাগ কি তাকে ইগনোর করছে? কেন করবে? সে কিছু করেছে নাকি? আবারও মেসেজ দেয়। তুরাগ আপনি মেসেজ দেখছেন না যে? মনে কত শত ভাবনা উদয় হতে থাকে। তুরাগ তার সাথে এমন করেছে কেন? ফুচকার দোকানেও ভালো করে কথা বলেনি, অথচ ইমার সাথে কি সুন্দর করে কথা বলল। আচ্ছা, তুরাগ কি তাকে সামনাসামনি দেখে এমন করছে? কিন্তু আরও তো 2 বার দেখা হয়েছিল এর আগে। তাহলে না, ওই সময় তো অপরিচিত ছিল, এখন ওরা ভালো বন্ধু। আর সবচেয়ে বড় কথা, মাঝে মাঝে তুরাগের কথা শুনে ঢেউয়ের স্পেশাল ফিল হয়। উফ, ভাবতেই পারছে না ঢেউ এ কোন দোটানায় পড়ল সে। মিনিট 10 ভাবতে ভাবতেই পার হয়ে যায় ঢেউয়ের। এর মধ্যে ঢেউয়ের ফোনে যে মেসেজ এসেছে সে খেয়ালও করেনি। ফোনের রিংটনে ঢেউয়ের ভাবনা থামে। তাকিয়ে দেখে তুরাগ মেসেঞ্জারে কল দিয়েছে। ঢেউয়ের হাত কাঁপছে কেন জানি আজ কল ধরতে। ঢেউ ফোনের দিকে তাকিয়ে আছে। দেখতে দেখতে কল কেটে যায়, আবার মেসেজ আসে। ঢেউ সিন করে। ঠিক আছেন আপনি? তুরাগের মেসেজ ঢেউয়ের ইচ্ছে করলো বলতে, আপনি কি ঠিক থাকতে দিয়েছেন, কিন্তু বলল না, ছোট্ট করে উত্তর দিল, হ্যাঁ। আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। কেন? ফোন ধরছিলেন না, মেসেজ দেখছিলেন না। আপনিও তো সেম কাজই করেছেন। আমার বিষয় আলাদা বোকা, আমি কত কাজে ব্যস্ত থাকি। আর সবচেয়ে বড় কথা, আজ কলেজের সামনে গ্যামজাম হয়েছে। আপনি যেই ভিতর ডিম ভয় পেয়েছেন নাকি, এই নিয়ে টেনশন হচ্ছিল। আমাকে নিয়ে আপনার টেনশন হয় তুরাগ? এটা আবার কেমন কথা রেও? বন্ধুর জন্য টেনশন হবে না? হয়তো। আপনার কি মন খারাপ? ঢেউ মনে মনে বলল, সবই আপনি বুঝতে পারেন তুরাগ, শুধু আমার মনের কথাটা ছাড়া। মানুষ বুঝিয়ে এমনই, সব বুঝে, শুধু আমরা যেটা বোঝাতে চাই সেটাই বুঝে না। আমার মন খারাপ হবে কেন? আমার মনে হচ্ছে আপনার মন খারাপ। ভালো? কি ভালো? ওই যে আপনার মনে হচ্ছে আমার মন খারাপ, এটাই। একটা কথা বলে শুনবেন? বলুন। বসা থেকে উঠে একটু ব্যালকনিতে আসেন। কেন? আসেন না, তারপর বলছি। ঢেউ অনিচ্ছায় উঠে দাঁড়ায়। কেন জানি চাইলেও তুরাগের কথা সে ফেলতে পারে না। ঢেউ ব্যালকনিতে দাঁড়ায়। চারপাশ অন্ধকার হয়ে আসছে। পৃথিবীর বুকে রাত নেমে আসছে। দক্ষিণের হিমেল হাওয়া গা ছুঁয়ে যাচ্ছে। চোখ বন্ধ করেন, কয়েকটা জোরে জোরে শ্বাস নিন তো ঢেউ। কেন? ম্যাজিক দেখাবো। ঢেউ তুরাগের কথা মতো তাই করে। মিনিট 10 চলে যায়, ঢেউ চোখ খুলে না। মনে হচ্ছে স্বপ্নে ভাসছে সে। জীবনের সব সমস্যা যেন হাওয়ায় মিলিয়ে যাচ্ছে। প্রশান্তিতে বুকটা ভরে যাচ্ছে। এভাবেও মনে প্রশান্তি আনা যায় ঢেউয়ের জানা ছিল না। ঢেউয়ের মন এখন অনেকটাই শান্ত হয়ে গেছে। অনেকটা সময় পরে ঢেউ চোখ খুলে। চোখ খুলতেই যেন ঢেউ দেখলো নিচ থেকে কিছু একটার ছায়ামূর্তি সরে গেল। ঢেউ বুকে থুতু দিয়ে এক দৌড়ে ভিতরে চলে যায়। এই সন্ধ্যার সময় নিশ্চয় তেনারা ঘোরাঘুরি করছে। মন ভালো হয়েছে আপনার? হ্যাঁ, সাথে ভয় ফ্রি। মানে বুঝলাম না।
তেনাদের দেখেছি আমি। কাদের? আরে নাম বলা যাবে না। আপনি বড্ড সরল শ্যামলা ঢেউ। আমার গায়ের রং শ্যামবর্ণ দেখে আমাকে শ্যামলা বলে কটাক্ষ করছেন? আপনি বড্ড বাজে বকেন। আপনার মোটা মাথায় এসব ঢুকবে না। আচ্ছা বাই, আমি গেলাম, কাজ আছে আমার। আরে ততক্ষণে তুরাগ চলে গেছে। ঢেউ মনের সব ভাবনা রেখে এবার শান্ত হলো। এখন হালকা লাগছে অনেকটা। দেখতে দেখতে ঢেউয়ের শেষ প্র্যাকটিক্যালের দিনও চলে আসে। পরীক্ষা দিয়ে বের হতেই দেখা হয়ে যায় প্রিন্সিপাল স্যারের সাথে। 3 বান্ধবী মিলে কৌশল বিনিময় করে। চলে আসতে নিলেই তাদের ডাক পড়ে। ঢেউয়ের হুট করে ভয় জাগ্রত হয় মনে। স্যার আবার কেন ডাকছে তাদের? কোনোভাবে ক্যাপ নিয়ে কিছু না তো? ভয়ে ভয়ে স্যারের কাছে যায়। তোমার বাড়ি যেন কোথায়? স্যার প্রশ্ন করে। ঢেউ প্রথমে ভেবেছিল ইমা আর নিশিকে জিজ্ঞেস করবে, কিন্তু স্যার তার দিকে তাকিয়ে আছে। ঢেউ তোতলাতে তোতলাতে বলে, স্যার, আমার হ্যাঁ। ঢেউ ঠিকানা বলে। আচ্ছা, তোমার বাবার নাম্বারটা দাও। কেন স্যার? আমি কি কিছু ভুল করেছি? উফ, এত প্রশ্ন কেন? যা বলছি তা করো। ঢেউ কাদো কাদো মুখ করে তার বাবার নাম্বার দেয়। কি মুসিবত হলো কে জানে। সারা রাস্তা ভয়ে ভয়ে বাড়িতে আসে সে। বাড়িতে এসেও মন শান্ত হচ্ছিল না। টেনশন করতে করতে ঢেউ এক সময় ঘুমিয়ে যায়। ঘুম ভাঙে রাত 8টায়, তাও আবার হাসাহাসি জোরে জোরে কথা বলার শব্দে। ঢেউ বিরক্ত নিয়ে উঠে যায় বসার রুমের লোক দেখে ভাবতে থাকে ঘুমের ঘোরে ভুলভাল দেখছে। চোখ মুখ কুঁচকে আবার তাকিয়ে দেখে না, ভুল দেখছে না, সবই ঠিকই আছে। কিন্তু এমন আশ্চর্য ঘটনা ঢেউ কিছুতেই মানতে পারছে না। অসময়ে যাদের বাড়িতে আসার কথাও না, তাদেরকে বাড়িতে দেখলে অবাক হওয়ারই কথা। ঢেউ কেমন রোবটের মতো দাঁড়িয়ে আছে, সামনের দিকে তাকিয়ে। কি করবে বুঝতে পারছে না সে, বা তার কি বলা উচিত কিছুই মাথায় ঢুকছে না। অপ্রত্যাশিত ব্যাপার দেখে মাথার যেন হ্যাং হয়ে আছে। প্রিন্সিপাল স্যার আর ঢেউয়ের বাবা মিলে রাজ্যের গল্প জুড়ে দিয়েছে। হু হা হাসির শব্দে পুরো বাড়ি এখন মুখরিত। ঢেউ চোখ বড় বড় করে তাকায়। স্যার এমন হাসতে পারে জানা ছিল না। সবসময় ঢেউ স্যারকে চুপচাপ আর গম্ভীর স্বভাবে দেখে এসেছে, আর আজকে না সেই লোক পুরো বাড়িতে হাসির ঝংকার তুলেছে। আশ্চর্য বিষয়। ঢেউ লক্ষ্য করল কলেজের স্যার আর এখানকার স্যার মধ্যে 1000 গুণ তফাৎ। আর ঢেউয়ের বাবা, সে আর কম যায় কিসে? ঢেউয়ের বাবাকেও অনেকদিন পরে এমন করে হাসতে দেখল। শুধুমাত্র বন্ধুদের সাথে তিনি এমন হাসাহাসি করেন। এদের দেখে মনে হচ্ছে এরা কত জনমের পরিচিত। ঢেউয়ের মা একটু পর পর এটা ওটা খাবার এনে দিচ্ছে, আর দুজনেই মুখের দিকে তাকাচ্ছে। রান্নাঘরে গেলে এদের হাসির শব্দ শোনা যায়। কি জানি বলেও তবে বুঝতে পারে না, কিন্তু উনি এলেই দুইজনে চুপ হয়ে যায়। মনে হচ্ছে জানতে পারলে বিপদ হয়ে যাবে। ঢেউ তখনও ওখানে দাঁড়িয়ে আছে। তার স্যার দেখে বলে, আর দেও যা কাম কাম। স্যারের ডাকে ঢেউ শুকনো ঢোক গেলে চুপচাপ ওখানেই দাঁড়িয়ে থাকে। কি হলো স্যার, তোমাকে ডাকছে শুনতে পাওনি নাকি? আসছো না যে? ঢেউ এগিয়ে আসে। ঢেউয়ের বাবা চোখের ইশারায় বসতে বলে। ঢেউ চুপচাপ বসে থাকে। সামনের টেবিলে রাখা খাবার দেখিয়ে স্যার বলেন, নাও খাও। ঢেউ আমতা আমতা করে খেতে ইচ্ছে করছে না তার। বাবা আবারও ইশারা করে বলে খাওয়ার জন্য। ঢেউ তাড়াতাড়ি কিছু একটা নিতে গিয়ে স্যারের জন্য বানানো কফির কাপ মুখে নিয়ে চুমুক বসিয়ে দেয়। ঢেউয়ের কর্মকাণ্ডে ঢেউয়ের মা চোখ বড় বড় করে তাকায়। প্রিন্সিপাল স্যার হেসে বলে, সমস্যা নেই, বাচ্চা মানুষ, ওরা এসব না করলে কে করবে? বরং ওদের এসব কাজ দেখলে আমার আনন্দ হয় আর কলেজ লাইফের কথা মনে হয়। ঢেউয়ের বাবা আর স্যার মিলে আবারও গল্প শুরু করে দেয়। ঢেউ তার মা এখন নীরব দর্শক। তারা হাসলে তাদের মুখের দিকে তাকানোই যেন ঢেউ আর তার মায়ের একমাত্র কাজ। প্রিন্সিপাল স্যার আর ঢেউয়ের বাবার আড্ডা থামে ঠিক 12টা 10-এ। মাঝখানে আবার ডিনার সারা হয়েছে। ঢেউয়ের বাবা অনেক করে জোর করলো থেকে যাওয়ার জন্য, কিন্তু উনি থাকবেন না। যাওয়ার আগে ঢেউয়ের বাবাকে বলে গেলেন, ভাই সাহেব, আমরা থাকা নিয়ে এত টেনশন করতে হবে না, মাত্র শুরু, কত এসে থাকবো। এখন বলছেন থাকতে, পরে বলবেন কি নির্লজ্জ রে বাবা, 2 দিন পর পর এসে পড়ে। মোটেও এসব বলবো না ভাই সাহেব, আপনি এসে থাকলে আমার থেকে খুশি আর কেউ হবে না।
তা আমি জানি। আচ্ছা তাহলে আসি, খুব শীঘ্রই দেখা হচ্ছে কিন্তু। অবশ্যই ভাই সাব। ডেট মামুনি, আসি, ভালো থেকো। ভাবি গেলাম অনেক কষ্ট দিয়ে। না না, কি বলেন এসব? আবার আসবেন। সে সৌজন্যমূলক হাসি হেসে বলে ঢেউয়ের মা। স্যার চলে যায়। ঢেউয়ের বাবা দুজন দরজা লাগিয়ে দেয়। ঢেউয়ের মায়ের দিকে তাকিয়ে বলে, রুমি আসো, আমার সাথে গুরুত্বপূর্ণ কথা আছে। গলাটা কেমন গম্ভীর শোনালো ঢেউয়ের কাছে। এত কিছু নিয়ে ভাবলো না সে। রুমে চলে যায়। আবার ঘুমে ধরেছে তার। কয়দিন পরে অ্যাডমিশনের যুদ্ধ শুরু হবে। ঢেউ আজ নয় কাল, কাল নয় পরশু পড়তে বসবো করে আর বসছে না। এদিকে সময় তো আর তার জন্য বসে থাকে না। সময় তার আপন গতিতে চলতে থাকে। ঢেউয়ের একটা স্বভাব, সব কিছুতে সে ঢিলে, কিন্তু একবার শুরু করলে ওইটা না হওয়া পর্যন্ত থামে না। সেই শুরু করতেই তার দেরি। আগামীকাল থেকে পাক্কা পড়তে বসবে। এর আর হেরফের হবে না। খাতায় লিখে রেখেছে পড়তে বসবে সে। আগামীকাল আর কেউ তাকে আটকাতে পারবি না, এটা নিয়ে ফেসবুকেও পোস্ট দিয়ে এসেছে। আগামীকাল থেকে যদি আমি পড়তে না বসি তাহলে আমাদের বুড়িগঙ্গার পচা পানি খাই। এই নিয়ে পোস্টে হাহা রোল পড়ে গেছে। ঢেউ নিজেও এই নিয়ে খুব হাসলো। মেসেঞ্জার গ্রুপে এই নিয়ে অনেক পচাচ্ছে তাকে। ঢেউ ওইসবে পাত্তা দেয় না, তার কাছে ভালোই লাগছে। আজ 2 দিন ধরে তুরাগের সাথে কথা হয় না ঢেউয়ের। মনটা খারাপ, তবে পাত্তা দিচ্ছে না, কারণ তুরাগ বলে গেছে সে গুরুত্বপূর্ণ কাজে যাচ্ছে, 2 দিন নেটওয়ার্কের বাইরে থাকবে। ঢেউ জিজ্ঞেস করতে চেয়েছিল কি এমন গুরুত্বপূর্ণ কাজ যে 2 দিন নেটওয়ার্কের বাইরে থাকবে, কিন্তু ঢেউ জিজ্ঞেস করার আগেই তুরাগ বলে, এখন কিছু জিজ্ঞেস করবেন না, আমি এসে সব আপনাকে বলবো। আপাতত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই করি। আল্লাহ হাফেজ। তুরাগের দেয়া লাস্ট মেসেজ ঢেউ অগণিত বারবার পড়ছে। আজও খুব ইচ্ছে করছে তুরাগের সাথে কথা বলতে, কিন্তু তুরাগ লাইনে নেই। ঢেউ ভাবলো লাইনে নেই তো কি হয়েছে, ঢেউয়ের মেসেজ দেওয়াই তো আর মানা নেই, সে মেসেজ দিতেই পারে। কেমন আছেন তুরাগ? কি করছেন এখন? খেয়েছেন আপনি? আচ্ছা, আমার কথা কি আপনার একবারও মনে পড়ছে না? তাড়াতাড়ি ফিরে আসুন না তুরাগ, মিস ইউ। মিস ইউ লিখলেও মনে মনে 1000 বার আই লাভ ইউ বলা হয়ে গেছে। তুরাগকে শুধু মুখে বলতে পারছে না, তবে ঠিক করে নেয় এবার বলবে। তুরাগ ফিরলেই তার মনের কথা বলে দিবে। এভাবে আর মনের ভিতর লুকিয়ে রেখে নিজেকে কষ্ট দিবে না, যা হওয়ার হবে। ঢেউ আবার মেসেজ দেয়, তাড়াতাড়ি ফিরে আসুন তুরাগ, আপনাকে একটা কথা বলার আছে। মোবাইলটা বিছানার একপাশে রেখে ঢেউ চোখ বন্ধ করে। ঘুম পাচ্ছে তার। এখন ঘুম দিবে আর কাল 8টার আগে উঠবে না। ঢেউয়ের যখন চোখ লেগে আসে তখন তার মা ডাকতে থাকে, ঢেউ, এই ঢেউ, কই তুই? ঘুম থেকে তাড়াতাড়ি ওঠ। ঢেউ, শুনতে পাচ্ছিস? ঢেউ ঘুমের ঘোরে বলে, মাত্র ঘুমালাম, এত তাড়াতাড়ি সকাল হয়ে গেল? ঢেউ মা, ওঠ, তোর বাবা কেমন জানি করছে। কান্না করতে করতে বলেন উনি। ঢেউ হন্তদন্ত হয়ে ঘুম থেকে উঠে বসে। হাত পা কেমন কাঁপছে তার। দরজার ওপর পাশ থেকে তার মা দরজা ধাক্কাচ্ছে আর কান্না করছে। 1 মিনিটও দেরি না করে দৌড়ে গিয়ে দরজা খুলে দেয়। উঠেছিস? তুই দেখ না মা, তোর বাবা কেমন করছে। বুকটা নাকি ব্যথা করছে। আয় একটু, আমার খুব ভয় করছে। ঢেউ দৌড়ে বাবার রুমে যায়। রুমে শুয়ে ব্যথায় তিনি গোঙাচ্ছে। বাবা কি হয়েছে তোমার? এমন করছো কেন? এ বাবা কথা বলো, খুব খারাপ লাগছে বাবা। ঢেউয়ের বাবা ব্যথায় কথা বলতে পারছে না, মাথা নাড়িয়ে জানায় খারাপ লাগছে। এত রাতে কি করবে বুঝতে পারছে না। তার উপর একজন ছেলে মানুষ নেই, বিপদের সময় মাথা কাজ করে না। ঢেউয়ের মা কান্না করে করে বেহুশ। হুট করে ঢেউয়ের মাথায় আসে পাশের ফ্ল্যাটে একজন ডাক্তার আঙ্কেল আছে। মাকে বলে দৌড়াতে সেখানে চলে যায়। গিয়ে কয়েকবার কলিং বেল বাজায়, কিন্তু দরজা খুলে না। ঢেউ এবার দরজায় ধাক্কা দিয়ে ডাকতে থাকে, আঙ্কেল, আঙ্কেল দরজাটা খুলুন, আঙ্কেল শুনতে পাচ্ছেন? মিনিট 5 পর খুলে দরজা। চোখের চশমা পড়তে পড়তে বলে, কি হয়েছে মা, এত রাতে এখানে? আঙ্কেল একটু আমার সাথে আসুন। কোথায়? আমাদের ফ্ল্যাটে। বাবা যেন কেমন করছে আঙ্কেল, একটু আসুন না। বলো কি, দাঁড়াও 1 মিনিট, আসছি। কথাটা বলেই উনি রুমে চলে যায়। মিনিট 2 পরে একটা ব্যাগ নিয়ে বেরিয়ে আসে। চলো চলো। ঢেউয়ের বাবাকে ভালো করে চেক আপ করে বলেন, ওনাকে এখনই হসপিটালাইজড করতে হবে।
অবস্থা খুবই আশঙ্কাজনক। একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে। ঢেউ আর তার মায়ের অবস্থা বুঝতে পেরে ডক্টর নিজেই অ্যাম্বুলেন্সকে কল করে। ঢেউয়ের বাবাকে নিজ দায়িত্বে হসপিটালে অ্যাডমিট করিয়ে চিকিৎসার ব্যবস্থা করে। ডাক্তাররা দেখে তৎক্ষণাৎ চিকিৎসা শুরু করে দেয়। সকালে জানায় আপাতত ঢেউয়ের বাবার অবস্থা আশঙ্কা মুক্ত। ওনাকে কেবিনে দেয়া হয়। একটা নার্স এসে জানায় উনি ওনার মেয়ে আর ওয়াইফকে ডাকছেন। ঢেউয়ের মা ওয়াশরুমে গেছেন। ঢেউ আর অপেক্ষা করে না, বাবার সাথে দেখা করতে দৌড়ে চলে যায়। কেবিনের সামনে গিয়ে দাঁড়াতেই চোখাচোখি হয় দুজনের। চোখের ইশারায় ঢেউকে ডাকেন উনি। ঢেউ এক ছুটে বাবার কাছে গিয়ে হাত ধরে কান্নায় ভেঙে পড়ে। বাবা, কান্নার জন্য কিছু বলতে পারছে না ঢেউ। আমি ঠিক আছি মা। ক্লান্ত গলায় বলে ঢেউয়ের বাবা। এই কথা শোনার পরও ঢেউয়ের কান্না থামে না। থামবেই বা কি করে? কালকে রাতে ঘটে যাওয়া ঘটনা মনের উপর প্রচণ্ডভাবে গেঁথে গেছে তার। ঢেউয়ের বাবা এখন মোটামুটি সুস্থ আছেন। বাড়িতে নিয়ে এসেছে সপ্তাহখানেক আগে। এখন তিনি বাড়িতেই রেস্ট নিচ্ছেন। ডাক্তার তাকে মাস 3 রেস্টে থাকতে বলেছেন। নিজের কাজও তাই বন্ধ। তিনি কবেই চেয়েছিলেন কাজে জয়েন করতে, কিন্তু মেয়ে আর বউয়ের জন্য পারছে না। মা মেয়ে মিলে একবারে নজরবন্দি করে রেখেছে যেন। টাইম মতো খাওয়া, গোসল করা, ঘুমানো সবকিছু একটা নিয়মের মধ্যে আছে। দুজনেই যত্নে। এখন তিনি আগের থেকেও নিজেকে সুস্থ মনে করছেন। নিজেকে কেমন চাঙ্গা লাগে। এর মধ্যে ঢেউয়ের কলেজের প্রিন্সিপাল স্যার 2 বার এসে দেখা করে গেছে। আজও স্যার এসেছে, সাথে আরও 2 জন লোক। দরজা বন্ধ করে কি যেন তারা আলাপ আলোচনা করেছে। ঢেউ বুঝতে পারছে না ওরা কি এমন কথা বলছে। সে রান্নাঘরে মাকে সাহায্য করছে আর বারবার মাকে খোঁচাচ্ছে ওরা কি বলছে জানার জন্য। ঢেউয়ের মা খুব বিরক্ত হচ্ছে মেয়ের কর্মকাণ্ডে। এত প্রশ্ন করতে পারে মেয়েটা। উনি নিজেও টেনশনে আছে কি করতে চাইছে লোকটা। ঢেউয়ের মা অবশ্য কিছুটা আভাস করতে পারছে, তবে এমন করে তিনি কিছু চাইছেন না। এদিকে নিজের স্বামীর মুখের উপর কিছু বলতেও পারছে না। নিজের স্বামীর উপর ওনার শতভাগ বিশ্বাস আছে। আজ পর্যন্ত ওনাদের খারাপ হবে এমন কোনো সিদ্ধান্ত তিনি নেননি। তবুও মন তো মানে না। নিজের মনে হাজার খানেক সংশয় ভয় যেন এসে একটু একটু পরপর গ্রাস করে। কলিং বেলের শব্দে ঢেউয়ের মায়ের ভাবনায় অবসান ঘটে। ঢেউ, গিয়ে দরজা খোল। এখন আবার কে এলো মা? দরজা খোল, তারপর তো নিজেই দেখতে পাবি। যাচ্ছি। আমি আর কিছুই করতে পারবো না। আমি রুমে চলে যাব। আগে গিয়ে দরজাটা খোল। আচ্ছা। ঢেউ গিয়ে দরজা খুলে হা করে তাকিয়ে থাকে। এ কি দেখছে সে? সত্যিই নাকি স্বপ্ন দেখছে? অসময়ে না বলে অনাকাঙ্ক্ষিত ব্যক্তিদের আগমন। ঢেউ চোখ কসলাতে থাকে। সে কি ভুল দেখছে? ভুল দেখছিস না কানি, যা দেখেছিস ঠিকই দেখছিস। ঢেউয়ের মামি হাসতে হাসতে বলে। দরজার সামনে ঢেউয়ের মামা, মামি আর মামাতো বোন হাসি মুখে দাঁড়িয়ে আছে। আমাদেরকে কি ঢুকতে দিবি না নাকি? দরজার সামনে খাম্বার মতো দাঁড়িয়ে আছিস। ঢেউয়ের মামাতো বোন সিনথিয়া বলে ওঠে। আমি বিশ্বাস করতে পারছি না তোমরা এসেছো। এসো এসো, ভেতরে এসো। বলেই ঢেউ দরজা থেকে সরে দাঁড়ায়। ঢেউয়ের মামি ঢুকতে ঢুকতে বলে, আমার মা কত বড় হয়ে গেছে। মামির কথায় ঢেউ হাসে। মামা মামি ভিতরে চলে যায়। আচ্ছা সিনথি, তুই কি সত্যি এসেছিস? না, মিথ্যা এসেছি। সন্দেহের গন্ধ পাচ্ছি আমি। তোকে কত বলেও আনতে পারি না, আর আজ নিজে নিজেই এসেছিস। ঘোর সন্দেহ। ডিটেকটিভ হওয়ার নাটক করছিস? তুই কি ফেল বুঝলি? কেন? আসল কারণ তোর মোটা মাথায় এখনো ধরতে পারেনি। আমি কিছুই বুঝতে পারছি না। বোঝানোর লোক আসছে, সে বুঝিয়ে দিবে আদর করে করে। চোখ মেরে কথাটা বলে সিনথি। কথাটা বলে সিনথি ঢেউয়ের রুমে চলে যায়। ধুর। রুমে চল ভুয়া ডিটেকটিভ। সিনথির ডিটেকটিভের কথায় মনে হলো আজ তুরাগের ফিরে আসার কথা। সেই গুরুত্বপূর্ণ কাজ থেকে কতদিন কথা হয় না লোকটার সাথে। মেসেজ অপশনে কত শত মেসেজ দিয়েছে। ঢেউ বলার বাহিরে। লোকটাকে প্রতি সেকেন্ডে সেকেন্ডে সে মিস করেছে। কিন্তু লোকটা কি তাকে করেছে? পাষণ্ড ডিটেকটিভ একটা। ঢেউ ঠিক বদলা তুলবে। এতদিন কষ্ট দেওয়ার জন্য শুধু সময়ের অপেক্ষা। ঢেউয়ের মনের কথা বলতেও আর দেরি করবে না, সব জানিয়ে দিবে। তুরাগ যদি রাজি থাকে তাহলে তুরাগের কথা বাড়িতেও বলে দিবে আর লুকাবে না। তারপর যা হওয়ার হবে। তবে তুরাগ যে তার মনের অনেকটা জায়গা জুড়ে আছে সেটা ঢেউ প্রতিনিয়ত বুঝতে পারছে। বাড়িতে যদি মেনে না নেয় তাহলে সে কি করবে? নানা বাবা
নিশ্চয় মানবে। ঢেউ বুঝাবে, আগে তুরাক আসুক। কিরে ভাবনার কুমারী, তোর ভাবনার অবসান ঘটলে রুমে আয়। সিনথি ঢেউয়ের রুম থেকে চিল্লিয়ে বলে। ঢেউ নিজের ভাবনা রেখে সিনথির সাথে গল্প জুড়ে নেয়। একটু পর ঢেউ টের পেল পুরো বাড়িতে বাহারি খাবারের গন্ধে মোমো করছে। নিশ্চয় মা আর মামি মিলে সুস্বাদু খাবার রান্না করছে। উফ, ভাবতে ঢেউয়ের জিহ্বায় পানি এসে যাচ্ছে, খিদেও লেগে গেছে। সিনথি তুই বস, আমি বলি খাবার দিতে। তোর খিদে লেগেছে? কয়টা বাজে দেখেছিস? খিদে লাগার কথা না। মানে তোর গলা দিয়ে খাবার নামবে? খাবার নামবে না কেন? তুই কিছু বুঝতে পারছিস না? সিনথির প্রশ্নে ঢেউ ব্রু কুচকায়। এর মধ্যে ঢেউয়ের মা আর মামি রুমে আসে। ঢেউ মা, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়। ঢেউয়ের মামি বলে, যাচ্ছি মামি, তাড়াতাড়ি খাবার খাও, খাবারের গন্ধে পেটে ইঁদুর দৌড়াচ্ছে। আহারে মামার আপা, ওদের আগে খাইয়ে নিলে ভালো ছিল না? ঢেউয়ের মামি ঢেউয়ের মাকে জিজ্ঞেস করে। তা ভালো ছিল, কিন্তু রান্না করতে তো লেট হয়ে গেল। এখন তো অতিথিদের খাবার দিতে হবে। তাও কথা। ননদ ভাবির কথার মানে খুঁজে পেল না ঢেউ। মেহমানের খাবার মেহমান খাবে, আর আমাদের খাবার আমরা, এতে এত সমস্যা কি মা? নাকি শুধু ওদের জন্যই রান্না করছো? মানে ওরা খেয়ে বেশি হলে তারপর না আমরা খাবো আবার? ঢেউয়ের কথায় সিনথি মুখ টিপে হাসে। পাগল মেয়ে, যা গিয়ে ফ্রেশ হয়ে এসে তৈরি হ। হাসতে হাসতে বলে সিনথির মা। আমরা কি কোথাও যাচ্ছি নাকি? হ্যাঁ যাচ্ছিস তুই। কোথায়? ডাইনিং রুমে খাবার পরিবেশন করতে হবে। বলতে বলতে ড্রয়ার থেকে ঢেউয়ের জন্য সুন্দর একটা 3 পিস বের করে দেন তার মা। মানে কি মা? আমি এসব করতে পারবো না। তুমি জানো অপরিচিত লোকের কাছে যেতে আমার আনইজি লাগে। এখানে তো তোর স্যার আছে। তবু আমি পারবো না মা। ঢেউয়ের দিকে ঢেউয়ের মা রাগী চোখে তাকায়। সিনথির মা বুঝতে পারে মেয়েটা এখন বকা খাবে, তাই তিনি আদুরের স্বরে বলে, যা মা, কিচ্ছু হবে না, তুই শুধু দাঁড়িয়ে থাকিস, আর আমরা তো আছি। মামি আমাকেই কেন যেতে হবে? তোমরাই দাও না। তুমি কিন্তু বেয়াদব হয়ে যাচ্ছ ঢেউ, বড়দের কথা শুনতে হয়। ঢেউয়ের মায়ের কথায় সে অনেক কষ্ট পায়। ঠিক আছে যাচ্ছি। অভিমানী কণ্ঠে বলে ঢেউ। সকলের দিকে একবার তাকিয়ে বাথরুমে ঢুকে যায় ফ্রেশ হতে। আপা, তুমি শুধু শুধু মেয়েটাকে ধমকাও, ভালো করে বললেই তো হয়। তোমার ননদের মেয়ে ভালো কথা শোনার মানুষ। এতক্ষণ ভালো করে বলেছিলে, কাজ হয়েছে? আচ্ছা বাদ দাও আপা। ঢেউ ফ্রেশ হয়ে নতুন জামা পরে মা আর মামির সাথে খাবার পরিবেশন করতে যায়। খাবার টেবিলে ঢেউয়ের বাবা, মামা, প্রিন্সিপাল স্যার, একজন বয়স্ক লোক আর একজন মামার বয়সী লোক বসে আছে। সব মা আর মামিই করছে। ঢেউ শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। তার মাথায় এটা ঢুকছে না, দাঁড়িয়েই যদি থাকতে হবে তাহলে এখানে আনার কি দরকার ছিল? শুধু শুধু এখানে দাঁড়িয়ে অন্যদের খাওয়া দেখাচ্ছে। এর মধ্যে ঢেউয়ের মা যে সেই কখন থেকে চোখ দিয়ে ইশারা করছে পায়েস দেওয়ার জন্য, সেদিকে তার খেয়াল নেই। এবার ঢেউয়ের মামি এগিয়ে এসে বলে, ঢেউ, ওনারা পাতে পায়েস দাও। ঢেউ মাথা নাড়িয়ে বয়স্ক লোকের পাতে 1 চামচ পায়েস দেয়। আরেক চামচ দিতে গেলেই কানে এসে ঝুঁকার তুলে অনাকাঙ্ক্ষিত বাক্য, এতটুকুই যথেষ্ট নাথ বউ, এত মিষ্টি সহ্য হবে না। তোর মুখ দেখেই পেট ভরে গেছে, আমি আবার ডায়াবেটিসের রোগী, বুঝলি? নাতবউ কথাটা ঢেউয়ের কানে বারংবার প্রতিধ্বনিত হতে থাকে। পায়েসের চামচটা হাত থেকে মেঝেতে পড়ে যায় টুংটাং শব্দে ঝংকার তুলে। পৃথিবীর সব অনাকাঙ্ক্ষিত জিনিস বুঝি ঢেউয়ের সাথেই ঘটার জন্য তৈরি হয়েছে। এই যে 2 হাত ঘুমটা দিয়ে নতুন বউ সেজে বসে আছে, এটা তো একটু আগেও সে কল্পনাও ভাবেনি। জীবন তাকে সবচেয়ে বড় চমক দিয়ে গেল আজকে। জীবনের সব আশা, সব স্বপ্ন নিমিষেই মিশে গেল। নিজেকে এখন একটা জীবন্ত পুতুল মনে হচ্ছে। সকলে সুতো ধরে টান দিয়ে দিয়ে ইশারা করছে, আর সে সেই অনুযায়ী নেচে চলেছে। আহা জীবন, আহা! আজকের দিনটা ঢেউয়ের জীবনে না এসে মরণ আসলেও সে সাদরে গ্রহণ করে নিত। ঢেউয়ের মন বারংবার চিৎকার করে বলছে, আল্লাহ কেন আমার সাথে এমন হলো? আল্লাহ গো, আমার সব শেষ হয়ে গেছে। বাবা মা কি করে এমনটা করতে পারলো? যেই বাবা একটা জামা কিনে আনলেও তার পছন্দকে প্রাধান্য দিত, সেই বাবা আজকে বিয়ের
মতো এত বড় একটা ডিসিশন তাকে না জানিয়ে অনায়াসে কি বড় সিদ্ধান্ত নিয়ে নিল। বাবা একটাবার জিজ্ঞেস করতো ঢেউ কি চায়, অন্তত তাকে জানাতে পারতো। না, আর ভাবতে পারছে না কিছু, মাথা হ্যাং হয়ে আছে। রুম ভর্তি মানুষজন বসে আছে, সকলেই গল্পগুজব নিয়ে ব্যস্ত। ঢেউ সেখানে রোবট। ঢেউয়ের মনে এখন উদ্ভট ইচ্ছে জাগছে। আচ্ছা, সে যদি দুতলার বারান্দা থেকে লাফ দেয়? না না, এটা সে পারবে না। একটা কাজ করা যায়, সকলে যখন চলে যাবে চুপি চুপি সে তুরাগের কাছে চলে যাবে। হ্যাঁ, এটাই করবে সে, তুরাগের কাছে চলে যাবে। একজন অচেনা, অজানা ও অপরিচিত লোকের সাথে সে থাকবে না। থাকতো, তাও যদি তার কেউ না থাকতো, কিন্তু সে তো তুরাগকে ভালোবাসে, তার তুরাগ আছে। আচ্ছা, তুরাগ কি তাকে মেনে নিবে? কেন মেনে নিবে না? এতে তো তার কোনো দোষ নেই। সকলে ধরে বেঁধে একটা লোকের গলায় ঝুলিয়ে দিয়েছে তাকে। এই অপরিচিত লোককে ঢেউ কখনো মেনে নিবে না। এতে যা হওয়ার হবে। ঢেউ আর কিছু ভাবতে পারছে না, মাথাটা ছিঁড়ে যাচ্ছে ব্যথায়। উফ! ঢেউ খাবার টেবিলে পায়েস দিতে গিয়ে চমকায় নাত বউ শুনে। মায়ের দিকে অবাক চোখে তাকায়। ঢেউকে অবাক হতে দেখে বয়স্ক লোক তখন হেসে বলে, কি ব্যাপার নাতবউ, আমার ডাক শুনেই এই অবস্থা? আমার নাতিকে দেখলে অজ্ঞান হয়ে যাবে না তো আবার? নাতবু, নাতি। কাপা কাপা কণ্ঠে উচ্চারণ করে ঢেউ। ঢেউয়ের মা সকলের দিকে তাকিয়ে হাসার চেষ্টা করে বলে, আসলে ওকে কিছু জানানো হয়নি তো, এজন্য। ব্যাপার না বলে হাসে প্রিন্সিপাল স্যার। সকলেই ঢেউকে খেয়ে নিতে বলে। মুখটা শুকিয়ে একটুখানি হয়ে গেছে। কি করে খাবে ঢেউ? এখন কি তার গলা দিয়ে এক লোকমা ভাতও নামবে? সে তো এখন অথের সাগরে হাবুডুবু খাচ্ছে। তলে তলে সকলে সব কিছু করে ফেলেছে, অথচ তাকে কিছুই জানায়নি। আর নিজের মাথাতেও আসেনি এমন কিছু। ঢেউ ওই দিন রাতে আর খেতে পারেনি, বাড়ির কারোর সাথে কোনো কথাও বলেনি। পরের দিন এই নিয়ে বাড়িতে অনেক ঝামেলা হয়। ঢেউ রাগারাগি করে সে এখন বিয়ে করবে না বাড়িতে, কারণ জানতে চাইলে চুপ হয়ে যায়, কিছু বলতে পারে না। তুরাগের কথা চেয়েও বলতে পারে না, কারণ এখনো নিজের মনের কথা তুরাগকে বলতে পারেনি। তুরাগ যদি ঢেউকে ভালো না বাসে তখন? দুটা নাই পড়ে আছে ঢেউ। এদিকে তুরাগকে কল দিয়েও পাচ্ছে না। ঢেউ বুঝতেও পারেনি ওই দিন সন্ধ্যায় তার জীবনে ভয়াবহ ঘটনা ঘটবে। একটা অপরিচিত পুরুষের সাথে নিজের নাম সারা জীবনের জন্য জুড়ে যাবে। বাবা নামক ব্যক্তি তাকে এমন ফাঁদে ফেলবে। হ্যাঁ, ফাঁদই তো এটা। এই যুগে এসেও বাংলা সিনেমার নায়িকাদের মতো ইমোশনাল ব্ল্যাকমেল করে ধরে বেঁধে অন্যের গলায় ঝুলিয়ে দিয়েছে। অনেক কষ্টে তুরাগের সাথে যোগাযোগ করতে পেরেছে ঢেউ। তুরাগের সাথে জরুরি ভিত্তিতে দেখা করার জন্য বলে, কিন্তু তুরাগ শুধু কাজের দোহাই দেয়। অনেক আকুতি মিনতি করে ঠিক করে নেয় পরের দিন শুক্রবার দেখা করবে। ঢেউ তুরাগের সাথে দেখা করে সব বলবে, তারপর বাড়িতে এসে তুরাগের কথা জানাবে। যদি মানে তাহলে ভালো, নয়তো সে তুরাগের সাথে পালিয়ে যাবে। ভালোবাসা ছাড়া সে থাকতে পারবে না, কিন্তু দেখা করার সুযোগ পাচ্ছে না ঢেউয়ের। মামাতো বোন সারাক্ষণ তার সাথে আঠার মতো লেগে থাকে। এটা যে বাড়ির সবার কারসাজি ঢেউ খুব ভালো করে বুঝতে পারছে, কিন্তু ঢেউ কম না। আজ যে করেই হোক দেখা করবে। জীবন মরণের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ঠিক মতো না খেয়ে না ঘুমিয়ে খুব দুর্বল হয়ে গেছে শরীরটা। চোখ আপনা আপনি বন্ধ হয়ে আসছে। ঢেউ চেয়েও খুলে রাখতে পারছে না। অনেক চেষ্টা করেও ব্যর্থ হয়। বিকেল হতে আরও কয়েক ঘন্টা আছে। ঢেউ ভাবলো একটু ঘুমিয়ে নিই, তাহলে শরীরটাও ভালো লাগবে। বিছানায় শোয়ার সাথে সাথে ঢেউ ঘুমে তলিয়ে যায়। ঘুম ভাঙে হইচই করার শব্দে। বাসায় মনে হয় অনেক লোকজন এসেছে। সকলের কথার আওয়াজে ঢেউয়ের ঘুম ভাঙে। আর মোড়া ভেঙে বসে বালিশের পাশে, ফোন খুঁজে পায় না। ব্রুকুচকে আসে তার, ফোন কোথায় গেল? পুরো বিছানায় খুঁজেও ফোন পায় না। জানালা দিয়ে বাইরের দিকে দৃষ্টি যেতেই দেখে ঘুটঘুটে অন্ধকার। কয়টা বাজে? তাড়াতাড়ি উঠে ড্রয়িং রুমে যাই। দেয়ালের দিকে তাকিয়ে চোখ বড় বড় হয়ে যায়। সন্ধ্যা 6টা বেজে গেছে। ফোনের কথা ভাবতেই তাকিয়ে দেখে ঢেউয়ের মামাতো ভাই ঋষভ তার ফোনে গেমস খেলছে। ঢেউয়ের মেজাজ গরম হয়ে যায়। এগিয়ে গিয়ে টান দিয়ে ফোন ছিনিয়ে নেয়।
ঢেউ কিছু বলতে যাবে তার আগে দেখতে পায় তার বান্ধবী ইমা আর নিশি তার সামনে দাঁড়িয়ে দাঁত কেলিয়ে হাসছে। তোরা হে হে হে, সব কথা পরে হবে, বেশি সময় নেই হাতে। চল চল, 7টা বেজে যাচ্ছে। বলেই ইমা আর নিশি টানতে টানতে রুমে নিয়ে যায়। সকলে মিলে জোর জবরদস্তি করে ঢেউকে তৈরি করে। ঢেউ কিছু বলতে চাই, পাত্তাই দিচ্ছে না। এদিকে বাড়ি ভর্তি লোক, এত লোকের সামনে কিছু বলতেও পারছে না সে। বাবার জন্য আজ নিজের জীবন অচেনা ব্যক্তির সাথে চিরদিনের জন্য বেঁধে গেল। বাবা সুইসাইড করার হুমকি দিয়ে ঢেউকে বাধ্য করলো এই বিয়ে করতে। বাবার উপর এক আকাশ সমান অভিমান জমেছে ঢেউয়ের। সে আর কোনোদিন বাবার সাথে কথা বলবে না। বাবা তার কথা একটি বারও ভাবলো না, সেও ভাববে না তার। ঢেউয়ের কাছে সকলে তার সাথে বেইমানি করলো। কেউ তার আপন না, কেউ না। ঢেউয়ের ভাবনার অবসান ঘটে তার মামি নিয়ে আসা খবরে। ওর নাকি ইমার্জেন্সি কাজে চট্টগ্রাম চলে গেছে। আজকে ঢেউকে নিয়ে যাওয়ার কথা থাকলেও নেওয়া হচ্ছে না। আপাতত সকলের ডিসিশন ঢেউ একা এখানেই থাকবে। এসব শুনেও ঢেউয়ের কিছু যায় আসে না। এতদিনের নিজের মনে করা বাড়িটাও এখন নিজের লাগছে না, আর না লাগছে এই মানুষগুলোকে নিজের। এখন থেকে পালাতে পারলে ঢেউ বাঁচে, সে ঠিক পালিয়ে যাবে। দরকার পড়লে কাজ করে খাবে। যদি তুরাক তাকে মেনে না নেয় তবুও এখানে থাকবে না, আর না ওই অদেখা অচেনা অজানা লোকের সাথে সংসার করবে। পরের দিন খুব ভোরে ঘুম থেকে ওঠে। ছোট্ট একটা ব্যাগে নিজের প্রয়োজনীয় অল্প কিছু জিনিসপত্র গুছিয়ে নেয়। সকলে ঘুম থেকে ওঠার আগেই ঢেউ চলে যাবে এখান থেকে। টিপ টিপ করতে করতে ঢেউ এগিয়ে যায় মেইন দরজার দিকে। আশেপাশে ভালো করে দেখে নেয় কেউ আছে নাকি। আস্তে করে মেইন দরজা খুলতেই পেছন থেকে আওয়াজ আসে। কোথায় যাচ্ছ? প্রিন্সিপাল স্যারের ছেলের সঙ্গে জোর করে ঢেউকে তার বাবা বিয়ে দিয়ে দিয়েছে। ঢেউ এটা কিছুতেই মানতে পারছে না। আগে হলে হয়তো তবুও মেনে নেওয়ার চেষ্টা করত, কিন্তু তা আর সম্ভব নয়। ঢেউ অন্য একজনকে ভালোবাসে। নিজের মনে একজনকে রেখে আরেকজনের সাথে সংসার সে কখনোই করতে পারবে না। স্যারের ছেলেকে ঢেউ দেখেনি, এমনকি লোকটার সাথে বিয়ে হয়ে গেছে ঢেউ নামটা পর্যন্ত জানে না। বিয়ে পড়ানোর সময় ঢেউ এতটাই অন্যমনস্ক ছিল, নামটা শুনতে পায়নি। স্যারের উপর ঢেউয়ের বাবা মায়ের উপর অনেক রাগ। এই জামানায় কেউ ধরে বেঁধে বিয়ে দেয়? স্যার অন্তত মতামত জানতে চাইতো। নিশ্চয়ই লোকটা শিক্ষিত। ওই লোকটা কি করে এমন একটা কাজ করতে পারলো? বাজে লোক। ঢেউয়ের সামনে স্বামীর অধিকার নিয়ে আসলে একদম জানে মেরে দিবে। ঢেউ যখন ভোর রাতে মেইন দরজা খুলে পালাতে যাবে তখন তার বাবার কণ্ঠে শুনতে পায়, কোথায় যাচ্ছ? ঢেউ কোনো উত্তর দেয় না, চুপচাপ দাঁড়িয়ে থাকে, চোখ মুখ কুঁচকে শুকনো ঢোক গিলে মনে মনে বলে, ধরা খেয়ে গেলাম, এবার কি হবে? বাবা কি মারবে? কি হলো ঢেউ? বাবার কণ্ঠে ঢেউ ভাবনা থেকে বের হয়ে আসে। হাঁটতে যাচ্ছ নাকি? কিন্তু এখনো তো ভোরের আলো ফোটেনি। ঢেউ কিছু বলছে না দেখে নিজেই জিজ্ঞেস করে। ঢেউ এতক্ষণ ভয় পাচ্ছিল ধরা পড়ে গেছে এই ভেবে। বাবার প্রশ্নে হুঁশ আসে তার। ব্যাগ নিয়ে বের হয়নি, চেক করতে এসেছিল কেউ উঠেছে নাকি, আর দরজা খুলে রাখতে এসেছিল। ভাগ্যিস ব্যাগটা নিয়ে আসেনি, বড় বাচ্চা বেঁচে গেছে। হ্যাঁ, হাঁটতে যাচ্ছি একটু। কোনো দরকার নাই, চুপচাপ রুমে যাও। এখন তুমি ম্যারিড, মাথায় রেখো নিজের স্বামী আছে, তার কথা মতো চলবে। আমার জীবনটা শেষ করে দিয়েছো বাবা। এর থেকে ভালো ছিল মেরে ফেলতে একেবারে আমায়। এই তিলে তিলে মরার চেয়ে একেবারে মরে যাওয়া ভালো ছিল। কাঁদতে কাঁদতে বলে ঢেউ। ঠিকই বলেছি আমি। ঢেউয়ের বাবা এগিয়ে আসে মাথায় হাত দেওয়ার জন্য, কিন্তু ঢেউ সরে যায়। দরকার নেই বাবা, গাছের গোড়া কেটে আগায় পানি দেওয়ার। ঢেউয়ের বাবা কিছু বলতে যাবে তার আগে ঢেউ নিজের রুমে চলে যায়। ঢেউয়ের বাবা নিজের মেয়ের যাওয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। চোখের কোণে পানির আভাস পাচ্ছে। মেয়েটা কি বলে গেল? তার বাবা এতটাই খারাপ? বাবা তো তার ভালোর জন্যই করেছে এসব, তার ভবিষ্যতে ভালো করার জন্যই জোর করে বিয়ে দিয়েছে। ঢেউয়ের বিয়ের 2 দিন দেখতে দেখতে চলে যায়। বাড়িতে থাকা সকল আত্মীয় স্বজন ও আস্তে আস্তে চলে যায়। ঢেউদের বাড়ি এখন পুরোই ফাঁকা। আগের মতো তারা আবার 3 জন হয়ে গেছে। ঢেউ বাড়ির কারোর সাথে এখন কথা বলে না। বাবা মা যখন বোঝাতে আসে তখন চুপচাপ শুনে কোনো উত্তর দেয় না।
বাবা মা ঢেউয়ের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ে। ঢেউ এই 2 দিন তুরাগের সাথে যোগাযোগ করতে পারেনি। কি জানি কি হয়েছে, ঢেউয়ের মেসেজ সেন্ড হয় কিন্তু ডেলিভারি হয় না। তুরাগের আইডির পিকটাও শো করে না। ফোন নাম্বারে কল দিলে ব্যস্ত দেখায়। ঢেউ সব দিক দিয়ে এখন অসহায়। তার একুল ওকুল কোনো কুলই নেই। কথায় আছে না, অভাগী যেদিকেই যায় সাগর শুকায়। ঢেউয়েরও ঠিক তাই মনে হচ্ছে এখন। দেখতে দেখতে আরও 2 দিন পার হয়ে গেল। ঢেউ নিজেকে কেমন ঘরবন্দি করে নিয়েছে। প্রয়োজন ছাড়া রুম থেকেও বেরো হয় না। সারাদিন বসে বসে তার আর তুরাগের কনভারসেশনগুলো বারবার পড়তে পড়তে হাসে আর কখনো বা কান্না করে উঠে ফুপিয়ে। আজকে সকালে ঘুম থেকে উঠে বারান্দায় বসে অনিমেষ তাকিয়ে থাকে শূন্যের দিকে। তাকিয়ে থাকতে থাকতে চোখ কেমন জ্বালাতন করে তার। এর মধ্যে ঢেউয়ের মায়ের ডাক শুনতে পায়। ঢেউ, এদিকে আয় তাড়াতাড়ি, দেখ কে এসেছে। ঢেউ মায়ের কথায় কোনো সাড়া দেয় না, আর না গিয়ে দেখে কে এসেছে। যেই আসুক না কেন, এতে ঢেউয়ের কিছু যায় আসে না। ঢেউ, শুনতে পাচ্ছিস না আমার কথা? দেখ তুরাগ এসেছে। ছেলেটা একা একা সোফার রুমে বসে আছে, তোর রুমে নিয়ে যা, আমি চা নাস্তা নিয়ে আসছি। মায়ের কথায় ঢেউ ব্রু কুচকায়। সে কি ভুল শুনেছে? ঢেউ, তুরাগ এসেছে। না না, এই তো স্পষ্ট শুনলো মা বলছে তুরাগ এসেছে। তুরাগ এসেছে তার মানে তুরাগ। ঢেউয়ের সব কেমন তালগোল পাকিয়ে যায়। নিঃশ্বাসের গতি বেড়ে যায়। জোরে জোরে শ্বাস নিতে থাকে। দৌড়ে চলে যায় বসার রুমে তুরাগকে দেখার জন্য। সোফার রুমে গিয়ে হাঁপাতে থাকে ঢেউ। তুরাগ তখন একটা প্রাকৃতিক ছবির দিকে মনোযোগ দিয়ে তাকিয়ে আছে। ঢেউ পেছন দিক দিয়ে দেখে, ছলছল চোখে তাকিয়ে রয় কিছু সময়। শুকনো গলা ঢোক গিলে ভিজিয়ে কাপা কাপা কণ্ঠে ডেকে ওঠে, তুরাগ। ঢেউয়ের ডাকে তুরাগ তাকায় ঢেউয়ের দিকে। ঢেউ এখনো দৃষ্টি সরায়নি, একভাবেই তাকিয়ে থাকে। তার পায়ের নিচের মাটি যেন সরে গেছে। সমস্ত আশার আলো বারবার শুধু নিভে যায়। ঢেউ তুরাগের দিকে তাকিয়ে কয়েক পা পিছিয়ে যায়। এটা তো তার তুরাগ না, এটা তো অন্য লোক। এই লোককে কেন মা তুরাগ বলল? এসেছিস তুই? জামাই বাবাজিকে নিয়ে রুমে যা। ছেলেটা সেই কখন থেকে একা একা বসে আছে। তুরাগ বাবা, তুমিও যাও ঢেউর সাথে। ঢেউয়ের ভাবনার মাঝেই তার মা কথাগুলো বলে। ঢেউ বুঝতে পারে এটাই সেই ব্যক্তি যার সাথে তার বিয়ে হয়েছে। আচ্ছা মা, তুরাগ কেন বলছে লোকটাকে? তার মানে এই লোকের নামও কি তুরাগ? হায় রে ভাগ্যে, এই হওয়ারই ছিল। ঢেউয়ের ইচ্ছে করছে এই মুহূর্তে সব ভেঙে গুড়িয়ে দিতে। অনেক কষ্টে নিজেকে সামলে রুমের দিকে পা বাড়ায়। ঢেউয়ের উদ্দেশ্যে রুমে ঢুকে দরজা লাগিয়ে দিবে। এই লোককে কিছুতেই ঢুকতে দিবে না সে। রুমে ঢুকে দরজা লাগাতে নিবে কিন্তু পারে না। কিছু একটা যেন বাধা দিচ্ছে। ঢেউ ব্রু কুচকে দরজা পুরোপুরি খুলে দেখে তুরাগ নামের লোকটা দরজা আটকে দাঁড়িয়ে আছে। ঢেউ কিছু বলার আগেই লোকটা দরজা দিয়ে রুমে ঢুকে যায়। এবার দরজাটা লাগিয়ে দিন। ঢেউ তার উল্টো করে পুরো দরজা হাঁ করে খুলে দেয়। ঢেউয়ের কর্মকাণ্ডে লোকটা হাসলো নাকি বোঝা গেল না। নিজ দায়িত্বে এসে দরজা লাগিয়ে দেয়। লোকটার কাজে ঢেউ থমকায়। কেন যেন খুব ভয় করছে। এই লোক কি করতে চাইছে? আপনি দরজা কেন লাগাচ্ছেন? আপনি না লাগাতে চাইলে বইয়ের সামনে ইচ্ছে পূর্ণ করলাম মাত্র। লোকটার কথায় গা জ্বলে যায়। চোখ মুখ কুচকে ঢেউ জিজ্ঞেস করে, আপনি এখানে কি করতে এসেছেন? একজন স্বামী বইয়ের কাছে কি করতে আসে? অবশ্যই রোমান্স। ঢেউয়ের কানের কাছে কথাটা বলে তুরাগ ঢেউয়ের বিছানায় আয়েশ করে গিয়ে বসে। তুরাগের এরকম কথায় ঢেউর পুরো শরীর আপনা আপনি কাঁপতে থাকে। ঢেউয়ের মাথাও কেমন ঘোরাচ্ছে। মনে হচ্ছে এখনই বুঝি মাথা ঘুরে পড়ে যাবে। আমি তো কিছুই শুরু করলাম না, এতেই এত কাঁপাকাঁপি? শুরু করলে মনে হয় খুনের দায়ে যাবজ্জীবন কনফার্ম। আর মোড়া ভাঙতে ভাঙতে ব্যঙ্গ করে বলে তুরাগ। মাথাটা আর এত শখ নিতে পারছে না। ঢেউ মনে হয় সারা জীবন এত শখ খায়নি। গত কয়েকদিনে এত পরিমাণ শখ খেয়েছে। কি বলছে সব বদলোকটা? মনে মনে ঢেউ তুরাগকে নির্লজ্জ ট্যাগ লাগিয়ে দিল। ইচ্ছে করছে কয়েকটা লাগিয়ে দিতে, কিন্তু না। লোকটার যেই দানবের মতো শরীর, ঢেউকে এক আঙ্গুল দিয়ে খোঁচা দিলেই মনে হয় পড়ে যাবে। ঢেউ আর চোখে একবার তাকায় তুরাগের দিকে। এত লম্বা পালোয়ানের মতো দেখতে লোকটাকে। লোকটার সামনে ঢেউয়ের নিজেকে নিতান্তই বাচ্চা মনে হচ্ছে। মনে হচ্ছে হাতির পাশে মশা।
ছি ঢেউ, এসব তুই কি ভাবছিস? এসব ভাবনা বাদ দিয়ে এই লোকটাকে তাড়ানোর বুদ্ধি ভাব। লোকটার মতিগতি একদম ভালো না, কখন না জানি স্বামিত্ব ফলাতে চায়। ঢেউয়ের ভাবনার মাঝেই দরজায় নক পড়ে। মা এসেছে ভেবে স্বস্তি নিঃশ্বাস ছাড়ে। এবার কোনো সুযোগে ঢেউ এখান থেকে চলে যাবে, কিন্তু ঢেউয়ের ভাবনাতে ভেস্তে দিয়ে তুরাগ নিজেই দরজা খুলে। সরি তোমাদের ডিস্টার্ব করার জন্য, কিছু টুকটাক খাবার এনেছিলাম। হাসি মুখে বলে ঢেউয়ের মা। সমস্যা নেই মা, আমার কাছে দিন। বলেই তুরাগ ট্রেটা নিজেই নিয়ে নেয়। তুরাগের মুখের মা ডাকটা শুনে থমকে যায় ঢেউয়ের মা। উনি কখনো কল্পনাও করেনি তুরাগ এত সহজে মা ডাকবে ওনাকে। খুশিতে মনটা ভরে যায়। মাথায় হাত বুলিয়ে দোয়া করে দেয় তুরাগকে। তুরাগের মুখ দেখে কিছু বোঝার উপায় নেই। সে নির্বাকভাবে ঢেউয়ের মায়ের সাথে কথা বলে। দরজাটা আবারও লাগিয়ে দেয়। কফির কাপ উঠিয়ে চুমুক বসায় তুরাগ। ঢেউ চুপচাপ পর্যবেক্ষণ করছে সব। লোকটা কেমন গম্ভীর মুখে কফি খাচ্ছে। আপনার মা দেখি ভালো কফি বানান, আই লাইক ইট। ঢেউ চুপচাপ দাঁড়িয়ে আছে, কোনো উত্তর দেয় না। আপনি কফি বানাতে পারেন? না। সোজা সাপটা উত্তর দেয় ঢেউ। তাহলে কফি বানানোটা আপনার মায়ের থেকে শিখে নেবেন। আপনার বরের আবার প্রতিবেলাই কফি লাগে। ঢেউ মনে মনে বলে, শখ দেখলে বাঁচি না। সে কফি করে ওনাকে নাকি আবার কফি বানানো শিখে প্রতি বেলায় বেলায় করে কফি খাওয়াতে হবে। হ্যাঁ, বদলোক একটা। আমি তো তোদের বাড়িতেই যাব না, আবার আসছে কফি খেতে। আপনি কি কথা কম বলেন নাকি? কিন্তু এমনটা তো মনে হচ্ছে না। আমার সাথে কি কথা বলতে আনকমফোর্টেবল ফিল করছেন? এতক্ষণে বুঝতে পারছে মনে মনে মুখ ভেঙচি দেয় ঢেউ। হ্যাঁ, বলতে গিয়েও চুপ হয়ে যায়। হ্যাঁ, বলতে চেয়েছিল মনে মনে, কিন্তু মুখে আওয়াজ করে বলে ফেলেছে। তুরাগ কিছু সময় তাকিয়ে থাকে ঢেউয়ের দিকে। ঢেউ হাত কচলাচ্ছে আর দাঁত দিয়ে বারবার ঠোঁট কামড়াচ্ছে। এখানে বসুন, কতক্ষণ দাঁড়িয়ে থাকবেন আপনি ঢেউ? ঢেউ কিছু বলে না। আপনার মুখ এমন শুকনো কেন? খাওয়া দাওয়া করছেন না ঠিক মতো? চোখের নিচেও দেখছি ডার্ক স্কেল পড়ে গেছে। আপনি কি কোনো কারণে নিয়ে টেন্স? আমি কিছু জিজ্ঞেস করছি। কিছুটা জোর গলায় বলে তুরাগ। কিছু না। বলবেন না আমাকে? ওকে ফাইন, ভালো থাকবেন, আমি চলে যাচ্ছি। বলেই তুরাগ কফির কাপ সাইড টেবিলে রেখে বসা থেকে উঠে চলে যেতে ধরে। কয়েক কদম দিয়ে দাঁড়িয়ে ঢেউয়ের দিকে ফিরে বলে, আপনাকে জাস্ট 2 দিন সময় দিলাম ঢেউ, নিজেকে ঠিক করার। আগের মতো হয়ে যান, নয়তো 2 দিন পর আপনার ঠিকানা হবে আমার বাড়ি। আপনাকে তখন ঠিক করব আমি। এবার আপনার হাতে সব। আপনি নিজে ঠিক হবেন নাকি আপনার স্বামীর হাতে ঠিক হবেন? আপনার যেমনটা ইচ্ছা। কথাগুলো বলে মুহূর্তের মধ্যে তুরাগ চলে যায়। ঢেউ তুরাগের যাওয়ার দিকে তাকিয়ে আছে। লোকটা কি বলে গেল? লোকটা নীরবে হুমকি দিয়ে গেল তাকে। ঢেউ তুরাগের কল বা মেসেজের অপেক্ষায় থাকে, কিন্তু লোকটা তাকে আর মেসেজ বা কল কিছু দেয় না। হুট করে কি হলো বুঝতে পারছে না। আচ্ছা, কোনোভাবে কি জানতে পেরেছে ঢেউয়ের বিয়ে হয়ে গেছে? জানতে পেরেছে, ভালো কথা। ঢেউয়ের সাথে তো একবার যোগাযোগ করবে, একবার তো কথা বলবে। ঢেউ যখন ভাবনায় ব্যস্ত, তখন তার মা রুমে ঢুকে। কিরে, তুরাগের সাথে পরে কথা হয়েছে তোর? তুরাগের কথা শুনে আবারও চমকে যায় ঢেউ। বুকটা কেমন কেঁপে উঠল তার। কয়েক সেকেন্ড পর বুঝতে পারলো মা কোন তুরাগের কথা বলছে। ঢেউ খুব বিরক্ত হয়। দুনিয়ায় কি আর কোনো নাম ছিল না? এই লোকেরও কেন তুরাগ নামই হতে হবে? এমনিতেই কষ্টের সীমা নেই, এই নামে আরও বেশি কষ্ট দিচ্ছে। এই লোকের নাম বলে মা বারবার তার তুরাগের কথা মনে করিয়ে দিচ্ছে। আমার সাথে কেন কথা হবে ওই লোকের? বিরক্তি নিয়ে বলে ওঠে ঢেউ। উমা, তাহলে কার সাথে হবে? তোর বর তোর সাথেই তো কথা হবে। আমি ওই লোককে বর হিসেবে মানি না। এক থাপ্পড় খাবি ঢেউ। তুরাগের মধ্যে কি এমন কমতি আছে যে মানতে পারছিস না? দেখতে ভালো, ব্যবহার ভালো, ভালো চাকরি করে, ফ্যামিলিও ভালো। আর কি চাই তোর? আমার কথা বলতে ইচ্ছে করছে না, এখন যাও তুমি। হ্যাঁ যাচ্ছি। তুরাগ বলে গেল আমাকে সে যা বলছে তা মেনে চলতে, নয়তো তাড়াতাড়ি বাড়ি নিয়ে যাবে তোকে। কি বলেছে রে ও? জানি না মা, যাও তো। ঢেউয়ের ইমার সাথে কথা হয়। রাগ এক সাইডে রেখে কথা বলছে। কয়েকদিন আগে ঢেউ জানতে পেরেছে তুরাগ নাকি তার সাথে ফেসবুকে অ্যাড হয়েছে। এটা ইমাই তাকে বলেছে। তুরাগের সাথে যোগাযোগ করার জন্যই ইমার সাথে কথা বলা। তুরাগ ঢেউকে ফেসবুকে ব্লক করে রেখেছে। ইমা যদি বলে কোনোভাবে রাজি করাতে পারে। ইমা জিজ্ঞেস করেছিল কিসের জন্য। ইমাকে 7-5 বুঝিয়েছে ঢেউ। অনেক সময় পরে জানায় তুরাগ রাজি হয়েছে দেখা করার জন্য।
পরের দিন বিকেলে ঢেউ রেডি হয়ে যায় দেখা করতে। মনে খুব ভয় সংশয় কি হবে। তুরাগের উপর আজ সব, ঢেউয়ের ভালো থাকা সুখী থাকা সব। একটা রেস্টুরেন্টে দেখা করবে। ঢেউ আগেই গিয়ে বসে আছে, সাথে ইমাও আছে। ইমাকে এখনো কিছু বলেনি ঢেউ। তুরাগের জন্য অপেক্ষা করছে দুইজন। ইমা বসে বসে কফির কাপে চুমুক দিচ্ছে আর মোবাইল দেখছে আর হাসছে। ঢেউ বিষয়টা লক্ষ্য করলেও কিছু বলছে না। সে এখন টেনশনে আছে তুরাগ আসলে কি দিয়ে শুরু করবে। মিনিট 5 পর তুরাগ রেস্টুরেন্টে ঢুকে। ঢেউ তুরাগকে দেখে একটা শুকনো ঢুক গিলে কেন যেন গলা শুকিয়ে যাচ্ছে। তুরাগ এসে হাসি মুখে ওদের সামনের চেয়ারে বসে পড়ে। হেই, কি অবস্থা তোমাদের? কেমন আছো? তুরাগের প্রশ্নে এমা উত্তর দেয়। ঢেউ চুপচাপ তুরাগকে দেখছে। সে কি স্বাভাবিকভাবে আছে যেন কিছুই হয়নি, অথচ এতক্ষণে ঢেউকে দেখে পাগল হয়ে যাওয়ার কথা। তুরাগ এসে কফি অর্ডার করে 2 কাপ। ঢেউরা আগেই কফি নিয়েছে, তাই আর কিছু নেয়নি। তুরাগ জানায় তার বন্ধু আসবে, তাই 2 কাপ অর্ডার করেছে। সকলেই এখন চুপচাপ। এর মধ্যেই তুরাগ কিছুটা চিল্লিয়ে বলে, স্কায়ার, এদিকে হাত দিয়ে ইশারা করে দেখাই। ঢেউ সামনের দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে যায়। বর্ষা থেকে দাঁড়িয়ে যায়। বিপদ যখন আসে সব দিক দিয়েই আসে, আর বিপদ মনে হয় ঢেউকে একটু বেশিই পছন্দ করে। ঢেউ চোখের পলক ফেলতেও যেন ভুলে গেছে। তার মানে তুরাগ যে ওই দিন টি স্কয়ার বলে ডেকেছিল ওইটাও তুরাগ। দুইজন তুরাগ বলে টি স্কয়ার ডাকে। দুইজন দুইজনকে চেনে, তারা খুব ভালো বন্ধুও। ঢেউয়ের হাজবেন্ডই তাহলে ওই দিন তার পায়ে ওষুধ লাগিয়ে দিয়েছিল। টি স্কয়ার লোকটাকে দেখতে চেয়েছিল ঢেউ ওই দিন, আর নিয়তি এখন এই লোকটাকে দেখাচ্ছে শুধু। কষ্ট কাকে বলে, কত প্রকার ও কি সংজ্ঞা সহ সব ঢেউ পাচ্ছে। একেই তো নিজের ভালোবাসার মানুষটার নামের সাথে জোর করে হওয়া জামাইয়ের নাম মিলে যায়, তার উপর আবার তারা বেস্ট ফ্রেন্ড। তুরাগ এসে ঢেউয়ের মুখোমুখি বসে। ঢেউ মহা বিপদে পড়ে গেল। জীবন তাকে নিয়ে কি নিষ্ঠুর খেলা খেলছে। চেয়েছিল তুরাগের সাথে নীরবে কথা বলতে, এখন দেখি সব হাজির হয়ে গেছে। এদের সামনে ঢেউ কি কথা বলবে? ইমা থাকলে তাও ম্যানেজ করতো, কিন্তু এই স্বামী নামক ব্যক্তির সামনে কি করবে ঢেউ? কিরে, স্কায়ার এত লেট হলো কেন? তুরাগ জিজ্ঞেস করে। একটু কাজ ছিল। তা সেই কাজ বুঝি ভাবির সাথে দেখা করা? ওয়াও, ভাবিকেও নিয়ে আসতি, সকলে মিলে আড্ডা হয়ে যেত আর দেখাও হয়ে যেত। ঢেউয়ের ইচ্ছে করলো তুরাগের চুল বলতে। আরে বলো, তোর ভাবি তোর প্রেমিকা। আমিও এসেছি এখানে জন্মের আড্ডা দিয়ে। কি করতে এসেছে আর কি করছে চোখ মুখ কুচকে নেয় ঢেউ। এর মধ্যে চোখ যায় ঢেউয়ের স্বামী মহাশয়ের দিকে। তিনি এখন ঢেউয়ের দিকেই তাকিয়ে আছে। ঢেউ শুকনো ঢোক গিলে চোখ ঘুরিয়ে নেয়। কি বলছেন তুরাগ? আপনি জানেন না ঢেউ তো জিপুর বা। আরে ইমা, তুমিও এখানে? কি ব্যাপার, কেমন আছো? টি স্কয়ার ইমাকে পুরো কথা না বলতে দিয়ে বলে, এই তো ভাইয়া, আমি ভালো আছি, আপনি? হাসি মুখে বলে ইমা। ভালো থাকতে তো চাই, কিন্তু কারো কারো আবার আমার ভালো সহ্য হয় না। ঢেউয়ের দিকে তাকিয়ে কথাটা বলে। ঢেউ চুপচাপ বসে থাকে, কিছু বলে না। সে তো মনে মনে দোয়া দরুদ পড়ছে যেন তুরাগ ঢেউয়ের বলার আগে অন্য কারোর মুখে জানতে না পারে বিয়ের কথা। ওদের কথোপকথন দেখে তুরাগ অবাক চোখে বলে, স্কায়ার অ্যান্ড ইমা, তোমরা কি দুজন দুজনকে চিনো? তুই চিনতে পারলে আমার কি চেনার কথা না? তুরাগ হাসি হাসি মুখ করে বলে, তা হয়তো ঠিক, কিন্তু আমার সাথে তোর বিষয়টা আলাদা। যেমন? ও কিছু না বলে কথা ঘুরিয়ে নেয় তুরাগ। ঢেউয়ের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, ঢেউ, তুমি না গুরুত্বপূর্ণ কি বলবে নাকি? ও কিছুটা নীরব থাকে, তার মুখে কোনো ভাষা নেই। মিনিট 5 পর কিছু একটা ভেবে বসা থেকে উঠে দাঁড়ায়। আমার গুরুত্বপূর্ণ একটা কাজ আছে, এখনই যেতে হবে আমায়। মানে? ইমা জিজ্ঞেস করে। তোকে পরে বলবো, এখন আমি আসি। কিন্তু তুই যে বললি অনেক গুরুত্বপূর্ণ কথা বলবি তুরাগের সাথে, এর সাথে নাকি আরো জীবন মরণের ব্যাপার জড়িয়ে আছে। ঢেউ একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, ইমা, আমি গেলাম। আরে ঢেউ, শোন তো, একা কেন যাচ্ছিস ভাইয়া? ইমা আর কিছু বলার আগে ঢেউ চোখের আড়াল হয়ে যায়। ঢেউ এত দ্রুতই যাচ্ছে যে মনে হচ্ছে কয়েক মিনিট দেরি হলে ট্রেন মিস করবে সে। তুরাগ ইমার দিকে তাকিয়ে বলে, ইমা, আমি তো কিছু বুঝতে পারছি না। ইমা ঠোঁট উল্টে বলে, আমিও। তুরাগ, আমিও আসছি, আমার একটা কাজ পড়ে গেছে। স্কায়ার, তুইও যা যা, আমি আর ইমাই গল্প করি।
কি মা, নাকি তুমিও চলে যাবে? ও মা, না না, আমার তো আপনার জন্য অপরন্ত সময়। ইমার কথায় দুজনেই ব্রুকুচকে তাকায়। ইমা হাসার চেষ্টা করে বলে, না, মানে আমার হাতে অফুরন্ত সময় আছে। ঢেউ রিক্সার জন্য অপেক্ষা করছে, কিন্তু একটা রিক্সাও পাচ্ছে না। খুব রাগ হচ্ছে এখনো। দরকারের সময় কিছুই পাওয়া যায় না। এমনিতে দেখা যাবে খালি রিক্সার অভাব নেই, অথচ এখন দরকার এখন একটাও নেই। অনেকক্ষণ অপেক্ষা করার পর একটা রিক্সা পায় ঢেউ, কিন্তু লোকটা আকাশ ছোঁয়া ভাড়া চেয়ে বসে আছে। একটা টাকাও কম নিবে না। লোকটা বলে, গেলে যাবেন, না গেলে নাই, কিন্তু 1 টাকাও কম হবে না ম্যাডাম। গেলে চলেন, এই অসময়ে আর রিক্সা পাবেনও না। ঢেউয়ের খুব বিরক্ত লাগছে সবকিছু। অন্য সময় হলে হয়তো লোকটার সাথে তর্ক শুরু করত, কিন্তু এখন ইচ্ছে করছে কোনোটাই আর নেই। চুপচাপ কথা না বাড়িয়ে গিয়ে বসে পড়ে ঢেউ রিক্সায়। রিক্সা চালানো শুরু হতেই কেউ একজন প্রায় হুড়মুড় করে রিক্সায় উঠে বসে। ঢেউ ভয়ে আহ বলে চিৎকার দিয়ে ওঠে। আস্তে রাস্তাঘাটে এখন অশ্লীল শব্দ করার মতো কিছুই করেনি। গম্ভীর কণ্ঠে বলে তুরাগ। ছি বলে চোখ মুখ কুঁচকে ফেলে ঢেউ। ঢেউয়ের মুখ ভঙ্গি দেখে চোখ কামড়ে হাসে তুরাগ। কেন জানি মেয়েটাকে আর রাগাতে খুব ভালো লাগে, তাই ইচ্ছে করে ওই রকম কথা বলছে। হুট করে মুখ ভঙ্গি কঠিন করে রিক্সাওয়ালা মামাকে বলে, মামা রাস্তা বদলান। কই যাবেন মামা? রিক্সাওয়ালা জিজ্ঞেস করে। উত্তরা। তুরাগের কথায় চমকে ওঠে ঢেউ। তোতলাতে তোতলাতে বলে, উত্তরা মানে কি বলছেন? যা শুনছেন তাই বলছি। আর বিয়ের আগে তো আপনার বাবা বলেননি যে আপনার প্রবলেম আছে? কি বলছে লোকটা আগামাথা কিছুই বুঝছে না ঢেউ। কিসের প্রবলেম জানতেন না? এই যে আপনি একটা তোতলা। মোটেও না। ঢেউয়ের কথা শুনে শব্দ করে হেসে ওঠে তুরাগ। আবার বলেন কিছু। এক বলতে গিয়েও চুপ হয়ে যায় ঢেউ। কিছু বলছে না সে। খুব ভয় পেলে বা শখ পেলে কথা তুতলিয়ে যায়, তাও সব সময় না। তাই বলে লোকটা এমনভাবে বলবে? ঠোঁট কাটা লোক। তুরাগ ঠিকানা বলে দিয়ে রিক্সাওয়ালা মামাকে বলে ওই ঠিকানায় যেতে। একদম না মামি, আমি যেখানে বলেছি সেখানে যাবেন। আর আপনাকে আমি ডেকে প্রথম উঠেছি, আপনার প্রথম যাত্রী আমি, তাই আমি যেখানে বলবো সেখানেই যাবেন। অন্য কোনো লোকের কথায় আপনি যেতে পারবেন না। মামা, আপনি মেয়ে মানুষের কথা একদম শুনবেন না। দুইজনের কথায় রিক্সাওয়ালা মামা রিক্সা থামায়। আপনারা কই যাবেন সেইটা আগে ঠিক করেন। ঢেউ ব্রুকুচকে বলে, আপনাকে তো বললাম কোথায় যাব। একদম না, আপনি আমার বলা ঠিকানায় যান, আমি আপনাকে ডাবল ভাড়া দেব। তুরাগের কথায় ঢেউয়ের খুব রাগ হয়। রিক্সাওয়ালা জিজ্ঞেস করে, মামা ম্যাডাম আপনার কি হয়? আপনার মামি হয় মামা। দাঁত বের করে হেসে বলে তুরাগ। তুরাগের কথায় রিক্সাওয়ালা মামা ও হাসি দিয়ে চলতে শুরু করে। এ মামা, আপনি ওনার বলা ঠিকানায় কেন যাচ্ছেন? আপনারা কাজে লাগছেন না, এর লাইগা গোসা করে চইলা যাইতেছেন বাপের বাড়ি? দূরে গিয়া মান করার চাইতে বাড়িতে যান, মামায় মান ভাঙাই বনে। আপনি বেশি কথা বলেন আর সাথে বেশি বোঝেনও। রিক্সা থামান, আমি যাব না আপনার রিক্সায়। আপনার মামাকে নিয়ে যান। রিক্সা থামান, নয়তো আমি কিন্তু ঝাঁপ দেব। রিক্সা থামান মামা। তুরাগ বলায় রিক্সা থামায়। রিক্সা থামাতেই ঢেউ নেমে গিয়ে হাঁটা শুরু করে। তুরাগও নেমে ভাড়া মিটিয়ে ঢেউয়ের সাথে হাঁটা ধরে। তুরাগ ডাকতে থাকে ঢেউকে। ঢেউ সাড়া দেয় না, পেছনে ফিরে তাকায়ও না। এদিকটা শুনশান লোকের সমাগমও কম। ঢেউ আজ ঠিক করে নিয়েছে যেদিকে দুই চোখ যায় চলে যাবে। কাউকে লাগবে না তার, একাই থাকবে। কোনো তুরাগকেই তার লাগবে না। ঢেউ, আপনাকে ডাকছি, শুনতে পাচ্ছেন না? ঢেউ, এই তুরাগের শ্যামলা ঢেউ। ঢেউ থমকে দাঁড়ায়। এই নামেই তো তার তুরাগ ডাকতো তাকে। এই লোক কি করে জানলো? ঢেউ পিছনে ঘুরে তাকিয়ে রয়। ঢেউ কাঁদছে খুব করে। এই জীবনে কান্নাই যেন তার সঙ্গী। তুরাগের শ্যামলা ঢেউ নামটা তার একটা আবেগ অনুভূতির অংশ। তুরাগ তাকে এই নামে ডাকতো। তার শ্যামলাবতীকে এই নামে কি সুন্দর করে ডাকতো। ঢেউ শুধু তার ভালোবাসার মানুষের থেকে এই নামটা শুনতে চেয়েছে, কিন্তু তার জোর হয়ে যাওয়া স্বামীর থেকে না। লোকটা কি করে জানলো তুরাগের শ্যামলা ঢেউ এই নামটা? একজনের দেয়া নাম কেনই বা এই লোক ডাকবে? আপনি এই নামে কেন ডাকছেন আমায়? নাম ডাকতেও পারমিশন লাগবে এখন নাকি? কি যুগ আসলো, বউকে ভালোবেসে আদর করে একটা নামে ডাকতেও পারমিশন লাগে? হা হা হা। অসহায় কণ্ঠে বলে তুরাগ। এই নাম কি করে জানলেন আপনি? কোন নাম? এই যে তুরাগের শ্যামলা ঢেউ।
একটু আগে না রাস্তা থেকে কুড়িয়ে পেলাম, নামটা আপনি দেখেননি? মজা নিচ্ছেন আমার সাথে? আপনি কি আমার বেআইন? গম্ভীর কণ্ঠে বলে তুরাগ। তুরাগের প্রশ্নে ঢেউ এবার নিশ্চুপ হয়ে যায়। লোকটা হুটহাট মত বদলায়। এই ভালো তো এই গম্ভীর গম্ভীর মুডে থাকলে ঢেউ কেমন অস্বস্তি পড়ে যায়। উত্তর দিন। কি উত্তর দিবে ঢেউ? তার কাছে কি কোনো উত্তর আছে? সে তো এই লোকটার গম্ভীর মুখ দেখেই সব ভাষা হারিয়ে ফেলেছে। চলুন। কোথায়? বউ বাজার। মানে? বউ বাজার গিয়ে বউ বিক্রি করব। বিক্রি করতে হবে না, আরেকটা কিনে আনেন গিয়ে। রাগ দেখিয়ে বলে ঢেউ। যা পরিস্থিতি দেখতেছি আরেকটা বউ লাগবেই। এই বউ অপরিচিত লোকের মতো আচরণ করে। তুরাগের এহেন কথায় কেন জানি ঢেউয়ের খুব রাগ উঠে যায়। সে হাত শক্ত করে মুঠ করে ধরে দাঁত চিবিয়ে বলে, হ্যাঁ করুন, আরেকটা বিয়ে করুন। আমি নিজে দাঁড়িয়ে থেকে দেব, দরকার পড়লে আমি নিজে সাক্ষী দেব। কি দরদি বউ আমার! ওহ, স্বামীর কষ্ট বুঝতে পারছে। এমন বউ তো ঘরে ঘরে দরকার। একদম বউ বউ করবেন না। কেন গো বউ? ছি, এমন করে কথা বলছেন কেন আপনি? শেষ মুহূর্ত একটু ভালোবাসা দেখিয়ে দিচ্ছি, যেন বউ বলতে পারে আমার স্বামী আমাকে ভালোবাসে। শেষ মুহূর্তে মানে? কারণ একটু পরেই আপনি শিয়ালের ডিনার হতে চলেছেন। তুরাগের কথায় ঢেউয়ের হুঁশ ফিরে চারপাশে তাকিয়ে দেখে অন্ধকার প্রায়। এদিকে এখন মানুষও দেখা যাচ্ছে না। রাগ দেখিয়ে হাঁটতে হাঁটতে জনমানবহীন এলাকায় চলে এসেছে। কেমন শুনশান চারপাশ। ঢেউ শুকনো ঢোক গিলে মনের ভেতর ভয় ঢুকে যায় তার। সে তাড়াতাড়ি হাঁটা দেয় বাড়ি যাওয়ার জন্য। অনেকটা সময় নিয়ে হাঁটছে, কিন্তু কোনো কুল কিনারা পাচ্ছে না। পথ হারিয়ে ফেলেছে সে। এখন 3 রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছে সে। কোন রাস্তা দিয়ে যাবে বুঝতে পারছে না। ঢেউ কাঁপা কাঁপা কণ্ঠে বলে, কোন দিক দিয়ে যাব আমরা? কোনো উত্তর আসে না। কি হলো, কিছু বলছেন না কেন? কোন দিক দিয়ে যাব? তুরাগ, আমি আপনাকে কথা বলছি আপনার সাথে, আপনি কেন বলছেন না? ঢেউ পিছনে ফিরে আর নিজেকে ঠিক রাখতে পারে না। পেছনে কেউ নেই। লোকটা কোথায় চলে গেল? তুরাগ, কোথায় আপনি? তুরাগ, শুনতে পাচ্ছেন? তুরাগের কোনো সারা শব্দ পাওয়া যায় না। ঢেউ এবার কান্না করে দেয়। খুব ভয় করছে তার। কোথায় চলে গেল লোকটা? ঢেউ এত ডাকছে, তাও তার কোনো খবর নেই। আশেপাশে কেমন যেন অদ্ভুত আওয়াজ হচ্ছে। দূরে কোথাও শিয়াল ডাকছে। তুরাগ, কাঁদতে কাঁদতে ডাকে ঢেউ। ঢেউ একটা রাস্তা ধরে দৌড়ানো শুরু করে। আর উপায় নেই। কাঁদতে কাঁদতে দৌড়াতে থাকে পেছন দিক দিয়ে। মনে হচ্ছে ঢেউয়ের সাথে সাথে অন্য কেউ দৌড়াচ্ছে। একটা পর্যায়ে ঢেউ হাঁপিয়ে যায়, দৌড়াতে পারে না। হাঁটুতে ভর করে হাঁপাতে থাকে। মনে হচ্ছে আজকে তার শেষ দিন। হুট করেই কেউ ঢেউয়ের সামনে এসে দাঁড়ায়। আবসা অন্ধকারে ঢেউ ছায়া দেখতে পায়। ঢেউ ভয় পেয়ে আবার পেছনে দৌড়াতে যাবে, তার আগেই কানে আসে, কি শুরু করছেন আপনি ঢেউ? এত সময় দৌড়ে শখ মেটেনি, আবার দৌড়ের প্রতিযোগিতা লাগাবেন? তুরাগ এইটা বুঝতে পেরে ঢেউ এক মুহূর্ত দেরি করেনি। দৌড়ে গিয়ে তুরাগের বুকে ঝাঁপিয়ে পড়ে। ভয়ে ঢেউয়ের হাত পা এখনো কাঁপছে। কান্নার ছলকে কিছু বলতে পারছে না। কাঁপা কাঁপা কণ্ঠে বারবার বলছে, কোথায় চলে গিয়েছিলেন আপনি? আমি কত ডেকেছি আপনাকে, আমার ভয় করছে খুব। তুরাগ বুঝতে পারে ভালোই ভয় পেয়েছে মেয়েটা। মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, আপনি তো একা একা চলে এসেছেন এদিকে। আমি তো গাড়ি খুঁজতে গিয়েছিলাম, ভেবেছিলাম আপনি হয়তো কাছাকাছিই থাকবেন। আপনার খুঁজে যাই, আপনাকে পেলাম না, তাও দৌড়ের ওপর ছিলেন। পেছন থেকে কত ডাকলাম, শুনলেন না। আপনি দৌড়াচ্ছেন আমার পেছনে? হ্যাঁ, আর নয়তো কে? ঢেউ কথা বলে না, চুপচাপ তুরাগের বুকের সাথে মিশে থাকে। শরীরের কাঁপুনি এখনো কমেনি। কান্না থামলেও বারংবার হেঁচকি উঠে যাচ্ছে। আপনার ব্যাগে পানি আছে? ঢেউ কথা বলে না। আমি চেক করব। তুরাগের কথায় ঢেউ এবার তুরাগকে ছেড়ে কিছুটা দূরে সরে যায়। কাপা হাতে ব্যাগ থেকে পানির বোতল বের করে তুরাগের হাতে দেয়। তুরাগ বোতল নিয়ে মুখ খুলে আবারও ঢেউয়ের দিকে বাড়িয়ে দেয়। নিন, পানি খান। ঢেউ অন্ধকারে তুরাগের মুখের দিকে তাকায়, কিন্তু কিছুই দেখতে পায় না। খুব পানির চেষ্টা পেয়েছে, কথা না বাড়িয়ে পানি পান করে নেয়। তুরাগ এবার ঢেউকে জিজ্ঞেস করে স্বাভাবিক হয়েছে নাকি।
হেঁটে যেতে পারবে কি না। ঢেউ জানায় যেতে পারবে। দুজনেই হাঁটতে থাকে। এর মধ্যেই ঢেউয়ের মনে আবারও আজব চিন্তার আগমন ঘটে। ঢেউয়ের কেন যেন মনে হতে থাকে এটা তুরাগ না, তুরাগ রূপে অন্য কেউ। আচ্ছা, অন্য কেউ ঢেউকে তার সাথে করে নিয়ে যেতে আসেনি তো আবার? ঢেউ আবারও ভয় পেতে থাকে। হাঁটা থামিয়ে দাঁড়িয়ে যায়। কি ব্যাপার ঢেউ, কোনো সমস্যা? তুরাগ জিজ্ঞেস করে। কি হলো, কথা বলছো না যে? কোনো সমস্যা হলে আমাকে বলুন। আপনি মানুষ? না, জিন। ঢেউ জোরে জোরে দোয়া পড়তে থাকে আর কাঁপতে থাকে। কিছু সময় যাওয়ার পর ঢেউ বুঝতে পারলো আসলে এটা তুরাগ, কারণ দোয়া পড়ার পরও তুরাগ একইভাবে দাঁড়িয়ে আছে। এর মধ্যে পেছন দিকে কিছু একটা শব্দ হয়, যার আওয়াজ শুনে মাগো বলে তুরাগের হাত খামচে ধরে। তুরাগ ঢেউয়ের কাণ্ড দেখে অন্ধকারে নিঃশব্দে হাসে। সারা রাস্তা তুরাগের হাত ধরেই আসে ঢেউ। তুরাগ তাদের বাড়িতে নিয়ে যাবে বললেও ঢেউদের বাড়িতেই যায়। তারা বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে 12:30 বেজে যায়। তুরাগ যখন বের হয়ে যাবে বাড়ি থেকে তখন প্রায় 1 বাজে। বিপত্তি ঘটে যখন ঢেউয়ের মা তুরাগের ফিরে যাওয়াতে বাদ সাজে। উনি কিছুতেই তুরাগকে এত রাতে বাড়ি থেকে বের হতে দিবেন না। ঢেউকে আদেশ দিয়ে বলেন তুরাগকে যেন আর তার রুমে নিয়ে যায়। ঢেউ মনে মনে বলে, বাহ মা বাহ, এ ছিল তোমাদের মনে? তুরাগ গলা খ্যাকারি দিয়ে ঢেউয়ের পাশে এসে দাঁড়ায়। ঢেউয়ের হাতে কোনো ভ্রুক্ষেপ নেই। সে একইভাবে বারান্দায় গ্রিল ধরে দাঁড়িয়ে শূন্য দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে আছে। তুরাগ কিছু সময় নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে থাকে ঢেউয়ের পাশে। এইভাবে শূন্য দৃষ্টিতে কারা তাকিয়ে থাকে জানেন? তুরাগ ঢেউকে প্রশ্ন করে। কারা? ঢেউ ওই দিকে তাকিয়ে থেকে জিজ্ঞেস করে। যাদের কেউ নেই আর যাদের মনে সীমাহীন কষ্ট। তুরাগের কথা শুনে ঢেউ নিঃশব্দে হাসে, কোনো প্রত্যুত্তর করে না। আপনার তো সবাই আছে, তাহলে প্রথমটা বাদ, আর বাকিটা রইল দ্বিতীয়টা। কিসের এত কষ্ট আপনার মনে ঢেউ? এই বয়সে এত কেন নিজেকে কষ্ট দিচ্ছেন? এখন আপনার হেসে খেলে বেড়ানোর সময়। লাইফকে এনজয় করবেন, তা না করে সারাক্ষণ কেন এইভাবে থাকেন? একটা উড়ন্ত পাখিকে হুট করে পায়ে শিকল পরিয়ে দেয়াকে কি করে দেখেন আপনি তুরাগ? আকাশে উড়া পাখিকে কখনো খাঁচায় বন্দি করতে নেই। তুরাগের কথায় ঢেউ শব্দ করে হেসে ওঠে। তুরাগ সেই হাসি চুপচাপ দাঁড়িয়ে শোনে। হাসিতে লুকিয়ে আছে কত কষ্ট, না বলা কথা। এই হাসিতে কোনো প্রাণ নেই, আছে শুধু বিষাদ আর না পাওয়া আক্ষেপ। চুপ করুন ঢেউ, এভাবে হাসবেন না আপনি। হাসতে হাসতে ঢেউয়ের চোখের কোণে পানি জমা হয়। ঢেউ আঙুল দিয়ে পানি ধরে মনে মনে ভাবে আশ্চর্য চোখের পানি শেষ হয় না কেন, আর কত কান্না করলে শেষ হবে চোখের পানি। ঢেউয়ের ভাবনার মাঝেই হাতে একটা শীতল অনুভূতি হয়। তুরাগ ঢেউয়ের হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলে, আপনার মনে কিসে এত কষ্ট? আপনি তো এমন ছিলেন না। আমি আপনাকে আগের মতো খুঁজে পাচ্ছি না। আমি যাকে দেখে নিজের করেছি তাকে এখন খুঁজেও কোথাও পাচ্ছি না। এরকম তো হওয়ার কথা ছিল না ঢেউ। আপনার কি আগের কথা কিছুই মনে নেই, নাকি সবই মিথ্যা ছিল? আমি কি তাহলে ভুল করলাম? আপনি আমাকে বলেন ঢেউ, আপনার মনে কিসের কষ্ট? আমি সব শুনতে চাই, প্লিজ বলুন আমাকে। এসব আর ভালো লাগছে না আমার। একটু সুস্থ সম্পর্ক চাই। আপনি ভিতরে ভিতরে শেষ হয়ে যাচ্ছেন, আমি তা বুঝতে পারছি। আপনার এই শেষ হয়ে যাওয়া আমাকে বড্ড প্যারা দিচ্ছে ঢেউ, প্লিজ বলুন আমাকে। ঢেউ তুরাগের সম্পূর্ণ কথা মাথায় নেয়নি। তুরাগের প্রথম দিকের কথাগুলো কিছু বুঝতে পারেনি। কি বলছে লোকটা তার মাথার উপর দিয়ে গেল, কিন্তু তুরাগকে ওইসবের মানেও জিজ্ঞেস করতে ইচ্ছে করছে না। আজ মন চাইছে সব বলে দিতে। লোকটারও জানা দরকার সব। এসব মনে রেখে লোকটাকেও ঠকানো হচ্ছে। ঢেউ বুঝতে পারছে তুরাগ লোকটা ততটাও খারাপ না যতটা সে ভেবেছে। হতে পারে লোকটাও পরিস্থিতির শিকার। আর ঢেউ তো লোকটাকে বিয়ের আগে কিছু বলেনি। বললে হয়তো বিয়েটা আর হতো না, আর না তাকে এত কষ্ট পেতে হতো। আমার কথা শুনতে চান আপনি তুরাগ? হ্যাঁ ঢেউ, বলুন, আপনি সব শুনবো। আমার কষ্টের একমাত্র কারণ আপনি। আমি? হ্যাঁ আপনি তুরাগ, আপনিই কারণ। বুঝলাম না ঢেউ। সবই বুঝেও অবুঝ হওয়ার অভিনয় করে। আপনার কেন মনে হচ্ছে আমি অভিনয় করছি? একটা মেয়েকে বিয়ে করে নিলেন, অথচ সে কি চায়, বিয়েতে রাজি কি না তা জানার প্রয়োজন মনে করলেন না আপনি? একজন শিক্ষিত লোক হয়ে কি করে করলেন আপনি এটা? আপনি বিয়েতে রাজি ছিলেন না? ঢেউয়ের কথাই তুরাগের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। না, আমি রাজি ছিলাম না। আমাকে জোর করে আপনার সাথে বিয়ে দেওয়া হয়েছে। ঢেউ, আর ইউ সিরিয়াস?
আমি কি মজা করার পরিস্থিতিতে আছি বলে মনে হয় আপনার তুরাগ? ঢেউয়ের কথায় তুরাগ চুপ হয়ে যায়, আর একটা কথাও বলে না। কি বলবে সে নিজের ভাষা খুঁজে পাচ্ছে না। ঢেউ তাকে বিয়ে করতে চায়নি, এটাতেই সে জীবনের সবচেয়ে বড় ঝটকা খেয়ে বসে আছে। কিন্তু তুরাগ জানে না ঢেউয়ের এর পরের কথায় সে আরো বড় ঝটকা খেতে চলেছে। ঢেউয়ের মুখের বাক্য তার অন্তরে দহন সৃষ্টি করতে চলেছে। ঢেউ নামক রমণী তার মনের গহীনে ভালোবাসা দিয়ে তৈরি বাসা এক নিমিষেই ছিন্ন ভিন্ন করে দিয়েছে। আমি ভালোবাসি একজনকে তুরাগ, সেও হয়তো আমায় ভালোবাসে। তবে আমাদের ভালোবাসা প্রকাশ হওয়ার আগে বিয়ে নামক ঝড় এসে সবটা লণ্ডভণ্ড করে দিয়ে গেছে। আমি আমার জীবনে চরমভাবে হেরে গেছি। তুরাগ বলে, আপনি হেরে যাননি ঢেউ, আসল জায়গায় আমি হেরে গেছি। আমার জন্য আপনার জীবনে এত কষ্ট, এত সমস্যা। আপনার কষ্টের জন্য আমি দায়ী। তখন আমি সব কিছু সমাধান করব। আপনাকে আর এই মিথ্যে বাঁধনে বেঁধে রাখবো না। আপনি উড়বেন ঢেউ, আবার মুক্ত পাখির মতো উড়বেন। আমি আপনার পায়ে পরানো শিকল খুলে দেব। আপনি সুখে থাকবেন, আর কোনো কষ্ট আপনাকে ছুঁতে পারবে না। আপনার ভালোবাসার মানুষকে নিয়ে সারা জীবন ভালো থাকবেন। আপনি চিন্তা করবেন না, খুব শীঘ্রই আপনার মুক্তির ব্যবস্থা করছি আমি। শেষের কথাটা বলতে কেমন তুরাগের গলাটা ধরে যায়। ঢেউকে কথাগুলো বলে তুরাগ রুমে চলে যায়। মিনিট 10 পরে ঢেউ নিজেকে সামলিয়ে রুমে আসে। তুরাগকে রুমে এসে পায় না, ভাবে ওয়াশরুমে, কিন্তু এখানেও পায় না। কেন যেন ঢেউয়ের মনে একটা সূক্ষ্ম ব্যথা অনুভব হয়। ঢেউ গিয়ে পুরো বাড়ি খুঁজেও পায় না। তুরাগ চলে গিয়েছে। ঢেউয়ের খারাপ লাগতে থাকে এভাবে বলায়। লোকটা হয়তো কিছু জানে না, হয়তো নিজেও পরিস্থিতির শিকার। উফ, মাথা এত যন্ত্রণা করছে ঢেউয়ের, আর এসব নিতে পারছে না সে। চুপচাপ গিয়ে বিছানায় শুয়ে পড়ে। আজ আর ঘুম আসবে না। মোবাইলটা হাতে নিয়ে স্ক্রল করতে থাকে মাইন্ড রিফ্রেশের জন্য। এত সহজে কি কষ্ট থেকে মুক্তি পাওয়া যায়? নিউজ ফিডে যেতেই দেখতে পাই তুরাগের রিলেশনশিপ স্ট্যাটাস, তাও আবার ইমাকে নিয়ে। কংগ্রেসের বর্ণা। তুরাগ আবার সকলকে ধন্যবাদ দিচ্ছে, কিন্তু এটা তো তুরাগের আইডি না। এটার সাথে ঢেউ অ্যাড নেই। তার মানে তুরাগের আরেকটা আইডি আছে। একটা দিয়ে ঢেউয়ের সাথে, আরেকটা দিয়ে ইমার সাথে এসব করেছে। ঢেউ বুঝতে পারে এটাই তুরাগের আসল আইডি। এই আইডিতে ছবি দেওয়া আছে আর ইনফরমেশনও ডিটেকটিভ লেখা। ঢেউ মোবাইল ছুঁড়ে দূরে ফেলে দেয়, আর কান্না আসছে না তার। চুপচাপ উপরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। জীবন নিয়ে আর কোনো আফসোস নেই। জীবন তাকে সব দিয়েছে, কষ্টের সাথে তার সন্ধি হয়েছে। কোনো সময় সকাল হয়ে গেছে, ঢেউ জানে না। ফোনের রিংটংয়ে ঘুম ভাঙে ঢেউয়ের। কয়েকবার বাজার পরেও ফোন রিসিভ করে না, ওইভাবে শুয়ে থাকে। কিন্তু ফোন নাসরবান্দা বেজেই চলেছে। বিরক্ত হয়ে ঢেউ উঠে বসে। ফোনটা গিয়ে হাতে নিয়ে দেখে ইমা কল দিয়েছে মুহূর্তে। মেজাজ খারাপ হয়ে যায়। কল কেটে চুপ করে বসে থাকে। ইমা আবার কল দেয়, ঢেউ আবারও কেটে দেয়। একটু পরে ফোনের নোটিফিকেশনে আসে ইমাদের পোস্টে তুরাগের কমেন্ট করেছে। ঢেউ আশ্চর্য হয় ঢেউয়ের ফোনে কেন এরকম নোটিফিকেশন এসেছে। কৌতূহলী হয়ে ঢেউ চেক করে দেখে তুরাগ কমেন্ট করেছে, কংগ্রেস ব্রো। আশ্চর্য, নিজের এক আইডি দিয়ে আরেক আইডিতে কি করে কংগ্রেস জানায়? আবার এই আইডি দিয়ে থ্যাঙ্কস টি স্কয়ার লিখেছে। ঢেউয়ের কেমন তালগোল পাকিয়ে যায়। তুরাগ টি স্কয়ার কেন লিখেছে? ঢেউয়ের সাথে কথা বলা আইডি তো তুরাগেরই। মাথা হ্যাং হয়ে গেছে, কিছুই ঢুকছে না। ঢেউ দুই আইডি চেক করতে থাকে আর হিসাব মিলাতে থাকে। এই দুই তুরাগ তাকে পাগল করে দিচ্ছে। দুনিয়ায় কি আর নামের অভাব ছিল? একই নাম ঠিক আছে, তাই বলে দুটোরই ঢেউয়ের সাথে দেখা হতে হবে? ঢেউ, কই তুই? ডাকছে শুনতে পাচ্ছিস না? ঢেউয়ের মা দরজায় নক করে একের পর এক ডেকেই চলেছে, কিন্তু ঢেউ কোনো সাড়া শব্দ করছে না। অনেকটা সময় যাওয়ার পরও যখন ঢেউ দরজা খুলছে না বা সাড়া শব্দ করছে না, এটা দেখে ঢেউয়ের মায়ের মনে ভয় ঢুকে যায়। ঢেউয়ের মা দৌড়ে যায় ঢেউয়ের বাবাকে ডাক দিতে। ঢেউয়ের বাবা এসে ঢেউকে ডাকে, কিন্তু তাতেও সে সাড়া দেয় না। অনেকটা সময় যাওয়ার পর দুজনেই মনেই ভয় ঢুকে যায়। ঢেউয়ের কিছু হলো না তো আবার, নাকি ঝুঁকের বশে কিছু করে ফেলেছে মেয়েটা? ঢেউয়ের বাবা দরজা ভাঙার সিদ্ধান্ত নেন, কিন্তু সাহস পাচ্ছে না। ভাঙার পর যদি অনাকাঙ্ক্ষিত কিছু দেখতে পান তবে? ঢেউয়ের মা হয়তো বিষয়টা বুঝতে পেরেছে। উনি তুরাগকে কল করে সব বলে, কিন্তু তুরাগ আস্তে আস্তে টাইম লেগে যাবে। এতটা সময় অপেক্ষা করাটা ঠিক হবে না। পাশের ফ্ল্যাট থেকে লোক এনে দরজা ভাঙার ব্যবস্থা করেছে।
রুমের ভেতরে ঢুকে ঢেউয়ের মা বাবা দুজনেই অবাক হয়ে যায়। কিছু সময় থ মেরে দাঁড়িয়ে থাকে। ঢেউ ঘুমাচ্ছে? এইভাবে ঘুমাতে দেখে বড্ড আশ্চর্য হয়। এত আওয়াজেও ঘুম ভাঙলো না মেয়েটার। ঢেউয়ের মা গিয়ে ডাকতে থাকে। ঢেউ, এই ঢেউ ওঠ। কিসের ঘুম ঘুমাচ্ছিস তুই? ঢেউ, শুনতে পাচ্ছিস না আমার কথা? ঢেউকে ধাক্কাতে ধাক্কাতে অনবরত ডাকতে থাকে, কিন্তু ঢেউয়ের কোনো নড়াচড়া নেই। একটু পর সাইড টেবিলের দিকে নজর যায়, সেখানে একটু খালি ওষুধের পাতা পড়ে আছে। ঢেউয়ের মা ঢেউয়ের বাবা বলে জোরে চিল্লিয়ে ওঠে। ওষুধের পাতা হাতে নিয়ে বলে, আমার মেয়ে শেষ। আমার মেয়ের কি হলো এটা? ঢেউ রে, ও মা, মা। বিষয়টা বুঝতে আর কারোর বাকি নেই। ঢেউ কি করেছে? পাশের ফ্ল্যাটের লোকটা পালস চেক করে দেখে। এখন ওই ডাক্তারের কাছে নিয়ে যান, ইমিডিয়েট নিতে হবে, নয়তো সব শেষ হয়ে যাবে। সকলেই অনেক কষ্টে ঢেউকে নিয়ে ডাক্তারের কাছে পৌঁছয়। ডাক্তার সুইসাইড কেস বলে প্রথমে অ্যাডমিট করতে রাজি হয় না। পরে পরিচিত এক লোকের মাধ্যমে ঢেউকে ইমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয়। ঢেউয়ের বাবা মা বাইরে বসে আল্লাহকে ডাকছে। ঢেউয়ের মা কান্না করতে করতে অবস্থা বেহাল। কিছুক্ষণের মধ্যেই হন্তদন্ত হয়ে হসপিটালে প্রবেশ করে তুরাগ। ঢেউয়ের বাবা মায়ের কাছে যায়। ঢেউয়ের মা বসে আঁচলে মুখ গুজে কান্না করছে। ঢেউয়ের বাবা এগিয়ে এসে তুরাগকে কিছু বলবে, তার আগে সে অপারেশন থিয়েটারে ঢুকে যায়। একটা নার্স অপারেশন থিয়েটার থেকে বের হয়েছিল, সেই সুযোগে তুরাগ ঢুকে পড়ে। ডাক্তাররা তাদের কাজের মধ্যে নতুন লোক দেখে খুবই অবাক ও বিরক্ত হয়। তুরাগকে কিছু বলতে যাবে, আর তার আগে তুরাগ শুধু বলে, নিজেদের কাজ করুন, আমিও একজন ডক্টর আর ওনার হাজব্যান্ড। ঢেউ বর্তমানে মোটামুটি সুস্থ আছে। কেবিনে শুয়ে জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। সে তো এসব কিছু চায়নি, শুধু ভালো ঘুমের ওষুধ। ঘুমের জন্য ওষুধ খেয়েছিল, কি জানি কি হলো, তার মনে নাই কয়টা বড়ি খেয়ে নিয়েছে। সকলের ভোগান্তির কারণ হয়েছে। তুরাগ গলা খ্যাকারি দিয়ে কেবিনে প্রবেশ করে। ঢেউ তুরাগের দিকে তাকিয়ে চোখের পানি ছেড়ে দেয়। এই সেই তুরাগ যার সাথে সে দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা কথা বলেছে, কত শত মেসেজ করেছে, অথচ বুঝতেই পারেনি সে যাকে ভেবে এতদিন কথা বলেছে আসলে তার সাথে কোনোদিন কথাই হয়নি। ঢেউ এটা ভেবেও খুব কষ্ট পায়, সে কণ্ঠস্বর পর্যন্ত চিনতে পারেনি। ঢেউ পুরনো স্মৃতি কল্পনা করতে থাকে। যেদিন সে তুরাগের আইডি খুঁজছিল, সেদিন সে তুরাগের আইডি খুঁজে পেলেও সেটা ডিটেকটিভ তুরাগের আইডি ছিল না, সেটা ছিল বরং তার স্বামীর আইডি। কেউ সেদিন শুধুমাত্র একটা পোস্ট দেখে ভেবে নিয়েছিল সেটা ডিটেকটিভ তুরাগের আইডি। কাল সব ক্লিয়ার হয়ে গেছে ঢেউয়ের সামনে। ঢেউ বুঝতে পেরেছে সে যাকে ভালোবেসে মেসেজ দিয়েছে সেই লোক এখন তার স্বামী। এটাও ভালো মতো বুঝতে পেরেছে এই লোক কোথা থেকে জানতে পেরেছে ঢেউকে তুরাগের শ্যামলা ঢেউ ডাকা। এই লোক নিজেই সেই নাম দিয়েছে। ঢেউয়ের সামান্য বোকামির জন্য কত কষ্ট পেয়েছে দিনের পর দিন, কিন্তু এই তুরাগ কে সে কিছুতেই মানতে পারছে না মন থেকে। তুরাগের সাথে ভালো করে কথাও বলে না। দেখতে দেখতে অনেকগুলো দিন কেটে যায়। ঢেউ তার নিজের মতো জীবন কাটাতে থাকে। বিবাহিত হয়েও আগের মতো জীবনযাপন করেছে সে। এতে অবশ্য তুরাগের কোনো আপত্তি নেই। সে ঢেউকে নিজের মতো ছেড়ে দিয়েছে। তুরাগও সব জানতে পেরেছে আসল কাহিনী, এজন্য ঢেউকে আর জোর করেনি তার সাথে থাকতে। ঢেউকে সে বলে দিয়েছে যদি কখনো মনে হয় যে এই লোকের সাথে জীবন কাটানো যায়, লোকটাকে নিজের করে নেওয়া যায়, তাহলে যেন নির্দ্বিধায় তার কাছে যায়। সে তাকে সাদরে গ্রহণ করে নিবে। একদিন ইমা আর ডিটেকটিভ তুরাগের বিয়ের কার্ড নিয়ে আসে। আশ্চর্যের বিষয় হলো এতে ঢেউয়ের একটুও খারাপ লাগে না। সে বিষয়টি বুঝতে পেরে ইমার বিয়েতে যাবে বলে জানায়। বিয়েতে গিয়ে তার স্বামী তুরাগের সাথে দেখা হয়ে যায়। লোকটা কেমন শুকিয়ে গেছে। আশ্চর্যের বিষয় হলো তুরাগ একটি বার তারুর দিকে তাকায়নি, বরং দূরে দূরে ছিল। ঢেউয়ের সাথে অচেনা লোকের মতো আচরণ করেছে। ঢেউ অনেকভাবে তুরাগের মনোযোগ পাওয়ার চেষ্টা চালিয়েছে, কিন্তু ব্যর্থ হয়েছে। ঢেউ তুরাগের আচরণে বেশ কষ্ট পায়। বাড়িতে এসে তার খাওয়া ঘুমে ব্যাঘাত ঘটে। তুরাগের ইগনোরটা তার চোখে ভাসতে থাকে শুধু। একদিন সকালে দরজায় নক পড়ে। ঢেউ দরজা খুলে দেখতে পায় একজন লোক দাঁড়িয়ে আছে। কি চাই জিজ্ঞেস করতেই জানতে পারে তুরাগ ডিভোর্স পেপার পাঠিয়েছে। সে নাকি দেশের বাইরে চলে যাবে। ঢেউয়ের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। যেখানে সে সম্পর্কটাকে একটু একটু করে মেনে নিচ্ছে, লোকটাকে মেনে নেওয়ার চেষ্টা করছে, সেখানে লোকটা সব শেষ করতে চাইছে। রাগে ঢেউ কাগজটা ছিঁড়ে ফেলে। ওই অবস্থাতেই বেরিয়ে যায়। ঢেউ চলে যেতেই লোকটা হাসি মুখে মোবাইল কানে ধরে বলে,
স্যার কাজ হয়ে গেছে। ঢেউ তুরাগের বাড়িতে ঢুকে থতমত খেয়ে যায়। দরজার পাশে যেতেই সকলেই ওয়েলকাম ভাবি বলে চিল্লিয়ে ওঠে। বাড়ি সুসজ্জিত, মনে হচ্ছে কোনো অনুষ্ঠান। তুরাগও নতুন জামাইয়ের মতো সেজে আছে। ঢেউ কিছু বলার আগেই তাকে নিয়ে যাওয়া হয়। ঘণ্টাখানেক পর নতুন বউ সাজিয়ে সকলের মাঝে উপস্থিত করা হয়। সকলের উপস্থিতিতেই তুরাগ হাঁটু গেড়ে বসে ঢেউর সামনে। এতদিন যা ছিল সব ভুলে যাও, ভেবে নাও এখন সব নতুন করে হচ্ছে। তুমি কি আমার সাথে থাকতে চাও সারা জীবন? এই তুরাগের শ্যামলা ঢেউ হয়ে থাকবে তুমি? উইল ইউ ম্যারি মি ঢেউ? ঢেউ কিছু সময় তবদা খেয়ে থাকে। সকলে উত্তর দিতে বললে তার হুঁশ আসে। ছলছল চোখে তুরাগের দিকে তাকিয়ে সম্মতি জানায়। ঢেউয়ের উত্তরে সকলে চিল্লিয়ে ওঠে। আবারও নতুন করে ঢেউয়ের সম্মতিতে তাদের বিবাহ সম্পন্ন করে। ঢেউ প্রতিজ্ঞা করে নিয়তি তাকে যা দিয়েছে তা নিয়েই সে সুখী থাকবে। তুরাগকে আর কষ্ট দিবে না, আর না সে নিজে কষ্ট পাবে।